টেস্টিসের ডেভেলপমেন্ট, ওভার ডেভেলপমেন্ট, এছাড়া পড়েছি ডাক্টের ডেভেলপমেন্টগুলো, মেল জেনিটাল ডাক্ট এবং ফিমেল জেনিটাল ডাক্ট। তো একটু যদি রিক্যাপ করি আরেকবার, হচ্ছে তোমার আমি যদি মানে মেল সিস্টেমের কথা বলি, মেল সিস্টেম আছে মানে টেস্টিস আছে, এটা হচ্ছে মেলের গোনাড, আর ফিমেলের গোনাডটা হচ্ছে ওভারি। এছাড়া মেলের ডাক সিস্টেম আছে কি, এখানে আছে ভাস ডেফারেন্স, আচ্ছা আরও আছে ডাকটিউলি ইফারেন্স বা ইফারেন্ট ডাক্ট, তারপর আছে ভাস ডেফারেন্স, তারপরে হচ্ছে সেমিনাল ভেসিকল, তারপরে হচ্ছে তোমাদের কি বলবো সেটা হচ্ছে তোমার ওই যে ইজাকুলেটরি ডাক্ট, এই ছিল। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে যে ওভারি, তারপর হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, তারপরে ছিল ইউটেরাস, তারপরে ছিল সার্ভিক্স। আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম। তো এর মধ্যে তোমার ওভারি এবং টেস্টিস এই দুটা কোথা থেকে আসছিল? এই দুটো আসছিল হচ্ছে গোনাডাল রিজ, অথবা এটা আরেকটা নাম হচ্ছে জেনিটাল রিজ। এগুলো সবই ইন্টারমিডিয়েট মেসোডামের পার্ট। আর এগুলো আসছিল মেজোনেফ্রিক ডাক থেকে, আর এগুলো আসছিল প্যারা মেজোনেফ্রিক ডাক থেকে। ঠিক আছে, তো আর হচ্ছে তোমার এছাড়া টেস্টিসের ভিতরে আরো কিছু ছোট স্ট্রাকচার ছিল, যেমন রেটি টেস্টিস। রেটি টেস্টিসটাও তোমার এই গোনাডাল রিজেরই পার্ট ছিল। এছাড়া আগের দিন বেসিক কি ডিফারেন্স পড়েছিলাম আমরা টেস্টিস আর ওভারির মধ্যে? টেস্টিসে প্রাইমারি যে মেডুলারি কর্ডটা অ্যাপিয়ার করে ওইটাই পারসিস্ট করে, কিন্তু ফিমেলে প্রাইমারি যে মেডুলারি কর্ড ওইটা ডিসঅ্যাপিয়ার করে সেকেন্ডারি কর্টিক্যাল কর্ড অ্যাপিয়ার করে, সেখান থেকে হচ্ছে আলটিমেটলি। আর আরেকটা জিনিস বলেছিলাম যে মেলে হচ্ছে মেডুলা থাকে, কর্টেক্স থাকে না, ফিমেলে উল্টা, ফিমেলে মেডুলাটা রিগ্রেস করে যায়, কর্টেক্সটা রয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা আগের দিন আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা টেস্টিসের ডিসেন্ট দিয়ে শুরু করব আর কি। তাহলে শুরুতে তোমরা একটু চিন্তা করো যে টেস্টিসের ডিসেন্ট বলতে আমরা কি বুঝি। টেস্টিসের ডিসেন্ট বলতে মানে জিনিসটা হচ্ছে যে কেন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে টেস্টিসটা যে ডিসেন্ট করে সেটা, আরেকটা হচ্ছে যে টেস্টিসকে কেন ডিসেন্ট করতে হয় সেটা। তাহলে টেস্টিসকে ডিসেন্ট করতে হয় যেহেতু, তাহলে আমরা ফার্স্টে জেনে নিই যে টেস্টিসটা আমাদের নর্মাল হিউম্যান বডিতে কোথায় থাকে। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল পজিশন অফ দ্য টেস্টিস? ইনিশিয়াল পজিশন অফ দ্য টেস্টিস হচ্ছে ইট ইজ সিচুয়েটেড ইন দ্য অ্যাবডোমেন, এবং অ্যাবডোমেনে কোথায়? অ্যাবডোমেনে রেট্রোপেরিটোনিয়ালি। তোমরা দেখতেই পারতেছো, তোমরা আগের দিনে যে ছবিটা আমরা আঁকছিলাম, এই ছিল হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর তোমার এই ছিল গাট টিউব। তো আমাদের যে ল্যাটারাল প্লেট মেসোডার্মটা ওইটা কিন্তু পুরোপুরি এভাবে মানে একদম চারপাশে কাভার করেছিল। সো আমরা কি জানি যে পেরিটোনিয়ামটা এটাই তো বেসিক্যালি পেরিটোনিয়াম, তাই না? সো এখান থেকে যদি টেস্টিস ডেভেলপ করে, সো টেস্টিসটা কিন্তু ফিউচার পেরিটোনিয়ামের পিছনে অথবা রেট্রোপেরিটোনে অবস্থান করে, তাহলে এটা ইন দ্য অ্যাবডোমেন থাকে এবং রেট্রোপেরিটোনে সিচুয়েটেড থাকে। বাট আমাদের অ্যাডাল্ট হিউম্যান বডিতে কিন্তু টেস্টিসটা থাকে কোথায়? স্ক্রটামে, স্ক্রটামে, স্ক্রটাল স্যাকে থাকে। স্ক্রটামের স্ট্রাকচার তোমরা অনেকেই জানো যে এখানে কিছু লেয়ার আছে, যাই হোক, বাট দুইটা স্ক্রটামের মধ্যে একটা একটা সেপ্টাম আছে, এটাকে বলা হয় সেপ্টাল স্ক্রটাম, সরি স্ক্রটাল সেপ্টাম। আর প্রত্যেকটা হাফকে বলা হয় হেমিস্ক্রটাম, হেমিস্ক্রটাম। তো যাই হোক, এর প্রত্যেকটা হেমিস্ক্রটামের ভিতরে হচ্ছে এটা ফিক্স করা থাকে, টেস্টিসটা ফিক্স করা থাকে, ফিক্স করা থাকে, এটাও খেয়াল রাখতে হবে, ফিক্স করা থাকে। ফিক্স করা না থাকলে কিন্তু টেস্টিসটা ইচ্ছামতো ঘুরে, ইচ্ছামতো যদি ঘুরলে সমস্যা হয়, একটা রোগ হয়, ওই রোগটার নাম হচ্ছে টরশন টেস্টিস। তাহলে বেশিরভাগ মানুষের, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট না। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট যে টেস্টিসটা ফার্স্টে থাকে অ্যাবডোমেনে রেট্রোপেরিটোনিয়ালি, সেখান থেকে এটা কোথায় ডিসেন্ড করে? এটা ডিসেন্ড করে হচ্ছে স্ক্রটাল স্যাকে। এখন হচ্ছে তোমার মানে প্রশ্ন হচ্ছে কি, ওয়াই মাস্ট ইট, সরি, প্রশ্ন হচ্ছে ওয়াই মাস্ট ইট ডিসেন্ড টু ইটস ফাইনাল পজিশন ইন স্ক্রটাম? কেন, কি দরকার? এটার দরকারটা হচ্ছে ফর স্পারমাটোজেনেসিস টু অকার। টেস্টিসের ভিতরে আমরা কি কি স্ট্রাকচার দেখেছিলাম সেদিন? টেস্টিসের ভিতরে অনেকগুলো টিউবিউল আছে যাদেরকে বলা হয় সেমিনিফেরাস টিউবিউল, এরকম অনেকটা লুপ আকৃতির হর্স শু শেপ আর কি, হ্যাঁ, এগুলোকে বলে সেমিনিফেরাস টিউবিউল। এগুলোকে যদি ক্রস সেকশন করো, তুমি এখানে একটা লুমেন পাবা। লুমেনে হচ্ছে তোমার মানে লুমেনের কাছাকাছি যে সেলগুলো ওগুলো হচ্ছে যে জার্ম সেল বা স্পারমাটোজেনিক সেল, আর এই দিকের যে সেলগুলো এগুলো হচ্ছে সার্টলি সেল, একে সাপোর্ট করছিল। তো বেসিক্যালি টেস্টিসের
মেইন যে ফাংশনটা, অনেক ফাংশন আছে, এর মধ্যে একটা ফাংশন হচ্ছে যে স্পার্ম তৈরি করা। স্পার্মাটোজেনেসিস তোমরা সবাই পড়েছো যে প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে কি আসে, মানে স্পার্মাটোগোনিয়া আসে, স্পার্মাটোগোনিয়া থেকে আসে প্রাইমারি স্পার্মাটোসাইট, এখান থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেখান থেকে স্পার্মাটিড, এবং সেখান থেকে আলটিমেটলি স্পার্মাটোজোয়া আলটিমেটলি, এটাকে আমরা সংক্ষেপে স্পার্ম বলে থাকি আর কি। তো যাই হোক, যেই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই যে পুরো প্রসিডিউরটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, এবং এই স্পার্মাটোজেনেসিসের জন্য নিশ্চয়ই কিছু এনজাইম দরকার হয়। এটা যেহেতু অনেকটা একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মতো, সেহেতু এখানে কিছু এনজাইম দরকার হয়, অনেক কিছু দরকার হয়। এই এনজাইমগুলো রিঅ্যাক্ট করার জন্য একটা অপটিমাম টেম্পারেচার লাগে। আমাদের বডিতে যে কোনো এনজাইম রিঅ্যাক্ট করার জন্যই অপটিমাম টেম্পারেচার এবং অপটিমাম এনজাইম লাগে। তো আমাদের বডির ভিতরের গুলার জন্য অপটিমাম টেম্পারেচার হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস। সরি, একটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার, একটা হচ্ছে অপটিমাম পিএইচ। তো যাই হোক, কিন্তু স্পার্মাটোজেনেসিসের জন্য যে এনজাইমগুলো কাজ করে সেটার জন্য অপটিমাম পিএইচ হচ্ছে, সরি অপটিমাম টেম্পারেচার হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস। কথা হচ্ছে কি, আমাদের বডির ভিতরে কখনোই 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যাচিভ করা পসিবল না। এই জন্য টেস্টিসটা যদি আমাদের অ্যাবডোমেনের ভিতরে থাকে তাহলে কখনোই সে স্পার্মাটোজেনেসিস করতে পারবে না। টেস্টিসটা কখন স্পার্মাটোজেনেসিস করতে পারবে? ইফ ইট গেটস দিস টাইপ অফ টেম্পারেচার। এবং এজন্যই ইট হ্যাজ টু কাম টু দ্য স্ক্রোটাম। স্ক্রোটামের কাছে আসলে এটা বডি ইন্টারনাল এনভায়রনমেন্ট থেকে অনেক দূরে থাকে, অলমোস্ট ক্লোজ টু দ্য এনভায়রনমেন্ট থাকে। তারপরও সেখানে এমনভাবে ব্লাড ফ্লো হয় যে ঠিক 34 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারটা মেনটেন করা হয়, which is optimum for spermatogenesis to occur. তাহলে why must it descend to its final position in scrotum? For spermatogenesis to occur, and it requires lower temperature 34 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইবা জিজ্ঞেস করতে পারে যে টেস্টিসটা কেন ডিসেন্ড করা মাস্ট। আচ্ছা, আমি আবার বলছি, প্রত্যেক ক্লাসের মতো এখন একটু পলিসি চেঞ্জ করেছি। কি, এখন হচ্ছে আমি আসলে একদম ক্লাসের মাঝে মাঝে ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করব না সবাই বুঝতে পারছো কিনা, রেদার তোমরা আমাকে ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করতে পারবা। তাহলে হচ্ছে যে ক্লাসটা টাইমটা একটু কম লাগে। যদি কোনো জিনিস মনে হয় যে বেশি দ্রুত যাচ্ছি, মাথার উপর দিয়ে চলে গেছে, অবশ্যই ফিল ফ্রি টু আস্ক, কোনো সমস্যা নেই। আচ্ছা, হোয়াট উইল অকার ইফ টেস্টিস ফেলস টু ডিসেন্ড? টেস্টিস যদি ডিসেন্ড করতে ফেল করে, তাহলে এই যে জার্ম সেলগুলা, এই জার্ম সেলগুলার যে প্রিমোডিয়াল জার্ম সেল এবং স্পার্মাটোগোনিয়া, দিস উইল জাস্ট ডাই। নেক্রোসিস অফ অল দ্য প্রিমোডিয়াল জার্ম সেলস অ্যান্ড স্পার্মাটোজেনিক সেলস। আচ্ছা দেখো, টেস্টিস যদি ডিসেন্ড করতে না পারে, if the testis fails to descend, then we call it cryptorchidism. এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইভে জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ক্রিপ্টরকাইডিজম? ক্রিপ্টো মানে হচ্ছে হিডেন, আর অর্কাইডিজম, অর্কাই ওয়ার্ডটা মানে হচ্ছে ল্যাটিনে, এটাকে মনে হয় টেস্টিস বলে। যাই হোক, তো হিডেন টেস্টিস, ক্রিপ্টো অর্কাইডিজম, এটা হচ্ছে তোমার দ্য টার্ম ফর ডিসেন্ট টু, মানে জিনিসটা হচ্ছে কি, যখন টেস্টিসটা অ্যাবডোমেন থেকে পুরোপুরি স্ক্রটাম পর্যন্ত আসবে না, তখন তো আমি স্ক্রটামে কোনো টেস্টিস দেখতে পাবো না, এবং আমি ফিজিক্যালি টাচ করতে পাবো না টেস্টিসটাকে, এটা অ্যাবডোমেনের ডিপে কোথাও থাকবে। সো দ্য থিং ইজ হিডেন, রাইট? সো একটা হিডেন জিনিসকে আমি মানে জিনিসটা হচ্ছে হিডেন টেস্টিস। এই হিডেন টেস্টিসের ল্যাটিন নেম হচ্ছে ক্রিপ্টো অর্কাইডিজম। ওকে, আর যখন ক্রিপ্টো অর্কাইডিজম হবে, তাহলে দুইটা টার্ম, ক্রিপ্টো অর্কাইডিজম যদি হয় তাহলে কি হবে? ক্রিপ্টো অর্কাইডিজম মানে কি? ফেলিওর অফ টেস্টিস টু ডিসেন্ড কমপ্লিটলি। আর ক্রিপ্টো অর্কাইডিজম হলে কি হবে? It will cause necrosis of all primordial germ cells and spermatogenic cells. তখন কি হবে? ওই লোকটার স্টেরিলিটি হবে, তার কোনো মানে ভায়াবল কোনো স্পার্মই থাকবে না। ঠিক আছে? তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা টেস্টিস কেন ডিসেন্ড করে সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা টেস্টিস কিভাবে বা কোন দিক দিয়ে ডিসেন্ড করে সেটা আমরা এখন একটু দেখব। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে তাহলে আমরা একটু এখানে যাই। এই ছবিটা একটু দেখো, নিচের ছবিটা একটু খেয়াল করো। এই ছবিটা হচ্ছে তোমার, আমি বেসিক্যালি কিছু জিনিস দেখাবো এই জন্য এই ছবিটা একটু দেখায় নেওয়া। এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বেসিক্যালি। এখানে কিছু ল্যান্ডমার্ক, এটা হচ্ছে আম্বিলিকাস, এটা হচ্ছে জিফয়েড প্রসেস, আর এই হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। তো আমরা সবাই মনে হয় অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের স্ট্রাকচার পড়ছি কিছুটা হইলেও, কেউ কেউ ভিশিয়াম থেকে পড়ছি, কেউ কেউ দত্ত থেকে পড়ছি। যারা দত্ত থেকে পড়ছি তারা আমরা কিছুই বুঝতে পাইনি, অনেক কঠিন করে লেখা। তো বাট টেস্টিসের ডিসেন্টটা বোঝার জন্য আমাদের একটু হইলেও সেটা রিক্যাপিচুলেশন করা দরকার। সো অ্যান্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল
অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে কয়টা লেয়ার আছে এবং সেই লেয়ারগুলো কি কি একটু রিক্যাপ করব। বাট কথা হচ্ছে কি, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে রিক্যাপ করার জন্য আমাদেরকে একটু জানতে হবে কি, পুরা অল থ্রু দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল একই জিনিস পাওয়া যায় না, রেদার দুই রকম জিনিস পাওয়া যায়। দেখো রিজিয়ন 1-এ একরকম 8টা লেয়ার পাওয়া যায়, আর রিজিয়ন 2-তে পাওয়া যায় হচ্ছে তোমার মনে হয় 7টা বা 6টা লেয়ার এরকম। তার মানে কি একটা লেয়ার এই রিজিয়নই শেষ হয়ে যায় একটা। তো কোন রিজিয়নটাতে হচ্ছে মানে এই জাংশনটা হচ্ছে মিডওয়ে বিটুইন দা আম্বিলিকাস এন্ড পিউবিক সিম্ফাইসিস। তাহলে যাই হোক, এটা এত ইম্পর্টেন্ট না, আমরা তাহলে এখন একটু দাঁড়াও ওয়েট, তাহলে হচ্ছে যে আমরা ফার্স্টে রিজিয়ন 1 দেখি। রিজিয়ন 1-এ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে কি কি লেয়ার থাকে। আচ্ছা, সবার বাইরে কি থাকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে? দেখো দাঁড়াও, আমি একটু কালারফুল পেন দিয়ে দেখাই কারণ এখানে সব কালার ইউজ হয়ে গেছে। যাই হোক, সবার বাইরে থাকে হচ্ছে স্কিন, আর তার ভিতরে থাকে ফাসা। কয়টা ফাসা? 2টা ফাসা, সুপারফিশিয়াল ফাসা আর ডিপ ফাসা। আচ্ছা ভাই, এটা তো বেশি স্লো হয়ে গেছে কলমটা, যাই হোক অন্য কালার দিয়ে দেখাই, থাক দরকার নেই এত শাইনি কালার। আচ্ছা ওকে ঠিক আছে, যাই হোক তাহলে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা। এরপরে দেখো আমি লাল কালার দিয়ে যেটা দেখাইছি এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল, নীল কালার দিয়ে যেটা দেখাইছি এটা হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল, সবুজ কালার দিয়ে যে মাসেলটা দেখাইছি এটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। এই যে নীল কালার মানে হালকা নীল যেটা আকাশী কালার, এটা দিয়ে দেখানো হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস। আর সবচেয়ে ভিতরে যে বেগুনি কালার, এটার নাম হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। প্যারাইটাল পেরিটোনিয়াম। এখন তোমরা, এই হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের 8টা লেয়ার, যেটা আমার এই যে রিজিয়ন 1-এ পাওয়া যাবে, রিজিয়ন 1-এ। এখন একটু দেখো আরেকটা জিনিস একটু বলে নেই এর সাথে, অনেকে আমাকে ইন্ডিপেন্ডেন্টলি জিজ্ঞেস করছিলে কোর্সের বাইরে একটা জিনিস, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের স্ট্রাকচারটা ক্লিয়ারলি বুঝতে পারো না। যাই হোক আমি একটু বলি তোমাকে, আমার আমার যেই আমার এখানে কিন্তু কিছু লাইন আছে, মিড ক্লাভিকুলার লাইন, এই পাশে আছে মিড এক্সিলারি লাইন, এরকম আছে না অ্যান্টেরিয়র এক্সিলারি। যাই হোক, তো মিড ক্লাভিকুলার লাইনের পরই দেখো কি হয়, এই যে এক্সটার্নাল অবলিক মাসেল এবং ইন্টারনাল অবলিক মাসেল, এগুলো আর মাসেল থাকে না, দে বিকাম অ্যাপোনিউরোসিস। তো বিয়ন্ড দিস পয়েন্ট দিস পার্ট ইজ কল্ড এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। বিয়ন্ড দিস পয়েন্ট দিস পার্ট ইজ কল্ড এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। ঠিক তেমনি ইন্টারনাল অবলিকের ক্ষেত্রেও জিনিসটা একদম একই। ইন্টারনাল অবলিকের ক্ষেত্রে হচ্ছে কি, বিয়ন্ড দিস লাইন ইন্টারনাল অবলিক মাসেলের অ্যাপোনিউরোসিস আসে। তবে ইন্টারনাল অবলিক মাসেলের অ্যাপোনিউরোসিসের 2টা লেয়ার, একটা অ্যান্টেরিয়র লেয়ার অফ ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস, একটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস। এবং এই 2টা লেয়ারের মাঝে কি থাকে, একটা স্ট্রেইট একটা মাসেল থাকে সোজাসুজি উলম্বভাবে, এই মাসেলটার নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। তাহলে তোমরা চিন্তা করো, একটা মাসেল এভাবে আসতেছে, নাম হচ্ছে ইন্টারনাল অবলিক, এই মাসেলটা এভাবে ভাগ হয়ে গেল, একটা অ্যান্টেরিয়র লেয়ার অফ অ্যাপোনিউরোসিস, একটা পোস্টেরিয়র লেয়ার অফ অ্যাপোনিউরোসিস, এর মধ্য দিয়ে হচ্ছে একটা মাসেল উঠতেছে, রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। আশা করি তোমরা সবাই তাহলে বুঝতে পারতেছো যে ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিসের 2টা লেয়ারের মধ্যে কিভাবে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা থাকে। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে একটু দেখো এখন একটু দেখো একটা জিনিস, আমরা একই সাথে আরেকটা জিনিস একটু বলে দেই। এই যে দুই পাশের যেই দুই পাশের এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, দুই পাশের ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস এবং দুই পাশের ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, দুইটা মাঝখানে এরকম একটা ফাইব্রাস টিস্যু দ্বারা জয়েন হয়, একদম বডির মিড লাইন বরাবর এই ফাইব্রাস টিস্যুটা রান করে, এটার নাম হচ্ছে লিনিয়া এলবা। লিনিয়া এলবা, এগুলো সবই তোমরা জানো, বাট রিক্যাপিচুলেশনের জন্য বলতেছি। যাই হোক, তাহলে এই ছিল আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার, কোন লেভেলে? অ্যাবভ দ্য আম্বিলিকাস, সরি অ্যাবভ দ্য আম্বিলিকাস না, ঠিক মানে আম্বিলিকাস আর পিউবিক সিম্ফাইসিসের মধ্যবর্তী একটা ইন্টারমিডিয়েট রিজিয়নে এই লেয়ারগুলো দেখা যায়। তো যাই হোক, তাহলে আমরা এখন তাহলে এর পরেরটাতে যাই, ঠিক আছে ওকে। এখন দেখো আমরা রিজিয়ন 2-তে আমরা কি কি লেয়ার দেখতে পাবো। এই ছিল রিজিয়ন 1 আর এই ছিল রিজিয়ন 2। রিজিয়ন 2 কোথায়? আম্বিলিকাস আর পিউবিক সিম্ফাইসিসের মিড পয়েন্ট থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত, মানে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত। তাহলে এখানে কি লেয়ার থাকে দেখো, এখানে কোন কোন লেয়ার নেই আগে সেটা দেখো।
শুধুমাত্র পোস্টেরিয়র লেয়ার অফ ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এই দুইটা নাই। দেখো ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিসের কোনো পোস্টেরিয়র লেয়ার নাই আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস নাই। সো এই হচ্ছে তোমার রিজন 2 এর অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ইয়ে। তাহলে তোমরা একটা জিনিস আমাকে একটু কেউ একজন আচ্ছা কেউ একজন না, তোমরা সবাই জানো জিনিসটা, তাও আমি বলতেছি। তার মানে কি, মিডওয়ে বিটুইন আম্বিলিকাস এন্ড পিউবিক সিম্ফাইসিস কোন মাসেলটা শেষ হয়ে যায়? ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলটা শেষ হয়ে যায়। যেই জায়গাতে এই মাসেলটা শেষ হয়ে যায়, সেই যে লাইনটা, এই লাইনটার একটা নাম দেওয়া হয়। এই লাইনটার নাম হচ্ছে আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইন। যাই হোক, এগুলো আসলে এমব্রায়োলজির পার্ট না, তবে টেস্টিসের ডিসেন্ট বোঝার জন্য এগুলো লাগবে। তাইলে কি বললাম আমি, তোমার এই লেভেলে কোন মাসেলটা থাকে না? ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল থাকে না, এবং পোস্টেরিয়র লেয়ার অফ ইন্টারনাল অবলিকটাও থাকে না। আর ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল যে শেষ হয়ে যায়, এটা লোয়ার পয়েন্টটা এরকম কার্ভ থাকে, এটাকে বলা হয় আর্কুয়েট লাইন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, কেউ কি কিছু বলছিলা? ভাইয়া একটু স্লোলি বলবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, বেশি ফাস্ট যাচ্ছি আজকে? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, এই জিনিসটা এমনিতেও খুব একটা দরকার নাই, এটা জাস্ট একটা রিক্যাপিচুলেশন আর কিচ্ছু না। সো এটা তোমাদের এত ভিগোরাসলি নোট করার দরকার নেই, এটা জাস্ট আমি দেখাচ্ছি, কারণ আমাদের পড়তে গেলে এটা লাগবে। ওকে, আমার কাছে আমি বুঝতে পারছি তোমাদের নোট করতে মনে একটু বেগ পাইতে হচ্ছে। যাই হোক, সমস্যা নেই। ওকে ঠিক আছে, আমি একটু স্লো যাচ্ছি, থ্যাংক ইউ। তাহলে বিলো দ্য আম্বিলিকাস এরকম। এখন তোমরা একটা জিনিস একটু দেখো, যে এই ছবিটাতে আবার একটু ব্যাক করি আমি, উপরের ছবিটা। হোয়াট ক্যান উই গ্যাদার ফ্রম দিস পিকচার, একটু দেখো। এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি, সেই জিনিসটা হচ্ছে কি, দেখো টেস্টিসটা ইন্ট্রাইউটেরিন লাইফে সামহোয়ার হেয়ার থাকে, এরকম থাকে, মানে এই লেভেলে আর কি। একদম অ্যান্টেরিয়রলি থাকে না, রাদার রেট্রোপেরিটোনিয়ালি পোস্টেরিয়রলি থাকে, বাট এই লেভেলে থাকে অলমোস্ট, মানে আরেকটু নিচে আর কি, লাম্বার রিজিয়নে থাকে। বাট আলটিমেটলি সে যখন ডিসেন্ড করে, সে কোথায় চলে আসে দেখো। সে ডিসেন্ড করার আগ মুহূর্তে, মানে সে ডিসেন্ড করতে 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 এখানে চলে আসে, দেন এইখানকার স্কিনকে ঠেলতে 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 স্ক্রটামটা মধ্যে ঢুকে যায়। অথবা অন্যভাবে বললে, সাপোজ ধরে নাও যে এখানে স্কিনটা এরকমই থাকে ফার্স্টে, হ্যাঁ, টেস্টিসটা এই জায়গার স্কিনটাকে চাপ দেয়, চাপ দিয়ে লম্বা করে একটা থলির মতো বানায় ফেলে। এ পাশেও টেস্টিসটা চাপ দিয়ে লম্বা করে থলির মতো বানায় ফেলে। এটা কিন্তু অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেরই একটা লাইক প্রোট্রুশনের মতো। যাই হোক, এই যে ন্যারো যেই টিউবটা, এটার নাম হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল, আর এই যে থলিটা, এটার নাম হচ্ছে স্ক্রটাম। আসলে জিনিসটা এরকম না, এই ইঙ্গুইনাল ক্যানাল এবং স্ক্রটামটা সম্ভবত আগেই তৈরি হয়ে থাকে, টেস্টিস জাস্ট এটাকে ইউজ করে এখান দিয়ে ঢুকে। বাট আমরা মনে রাখার জন্য মনে করতেই পারি যে এই যদি হয় অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, টেস্টিসটা কি করে, এভাবে চাপ দিয়ে ফার্স্টে একটা ক্যানাল তৈরি করে, দেন একটা ব্যাগের মতো পাউচে রিসাইড করে আলটিমেটলি। এটার নাম হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল, আর এটার নাম হচ্ছে স্ক্রটাম। ওকে, তাহলে আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ারগুলো যদি জানি, তাহলে আমরা ইঙ্গুইনাল ক্যানাল এবং স্ক্রটামের লেয়ারগুলো খুব ইজিলি জানতে পারবো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি কি বললাম, যে টেস্টিসটা তাহলে কোন রিজিয়নে এসে ডিসেন্ড করে? রিজিয়ন 2 তে এসে ডিসেন্ড করে, কিন্তু নট ইন রিজিয়ন 1। ডিসেন্ড করতে 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 একদম। ভাইয়া আর্কুয়েট লাইনের হচ্ছে লোকেশনটা কি রিপিট করা যাবে? আর্কুয়েট লাইনটা হচ্ছে কি, মানে এই যে তোমার আম্বিলিকাস এবং পিউবিক সিম্ফাইসিস এর মাঝামাঝি, ঠিক আছে। কোন কোন বইয়ে বলা যে মিড লাইনে, কোন কোন বইয়ে বলা যে আপার 1/3 এবং লোয়ার 2/3 এর জাংশনে। ওকে, ওইটা সমস্যা নেই, তোমরা বললো যে মিড ওয়ে বিটুইন আম্বিলিকাস এন্ড পিউবিক সিম্ফাইসিস, ঠিক আছে। এবং এর নিচেই আসলে বেসিক্যালি রিজিয়ন 2, মানে এখানে আসলে কোনো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলটা পাওয়া যায় না, কারণ এটা এর আগে শেষ হয়ে গিয়েছে, এবং যেই জায়গায় শেষ হয়েছে সেই জায়গাটাকে আমরা বলছিলাম আর্কুয়েট লাইন। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা একটু দেখি, তাহলে রিজিয়ন 2 তে, রিজিয়ন 2 একদম ইনার অ্যাসপেক্টে এসে টেস্টিসটা ধাক্কা দিবে। আসলে এই ছবিটা পুরোপুরি অ্যাকুরেট না, এই ছবিটা অ্যাকুরেট না, এই ছবিটা একটু মোর অ্যাকুরেট। যাই হোক, সমস্যা নাই। তোমরা এখানে এসে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে টেস্টিসটা এই রিজনে এসে মানে পুশ করবে আর কি, ভিতরে যাওয়ার জন্য। আসলে এই ছবিটা অ্যাকুরেট না। এখানে কি মনে হচ্ছে, টেস্টিসটা ইন্ট্রাপেরিটোনিয়াল না?
টেস্টিসটা কিন্তু ইন্ট্রাপেরিটোনিয়াল না, টেস্টিসটা কিন্তু পেরিটোনিয়ামের সাথে টেস্টিসের সম্পর্ক নাই, কারণ টেস্টিস গাট টিউবের কোনো পার্ট না। টেস্টিস থাকে পেরিটোনিয়ামের পিছনে এবং বের হওয়ার সময় সে পেরিটোনিয়ামের এক সাইড দিয়ে বের হয়ে যায়। তো যাই হোক, এটা পরে। আমি তো যে কথাটা আমি বলতেছিলাম, দেখো এই ধরো আমার এন্টারি অ্যাবডোমিনাল ওয়াল, আর এখানে যেই প্যাথওয়েটা সে ক্রিয়েট করবে নামার সময়, এটা হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল, আর আলটিমেটলি এখানে যে থলিটা এটার নাম হচ্ছে স্ক্রটাম। তাইলে এই ছবিটা একটু মোর অ্যাকুরেট, একটু দেখো এই ছবিটা দেখো। সে হচ্ছে মানে পেরিটোনিয়ামের এক সাইড দিয়ে আসে, সে কিন্তু পেরিটোনিয়ামের মধ্যে থাকে না টেস্টিসটা। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, টেস্টিসের যে কডাল পোল, সে কডাল পোল থেকে একটা কানেকটিভ টিস্যু কর্ড হচ্ছে স্ক্রটামের বেস পর্যন্ত রান করে এবং এটাকে স্ক্রটামের ফ্লোরে অ্যাটাচ করে রাখে। এই যে তোমার কানেকটিভ টিস্যু কর্ড, এই কানেকটিভ টিস্যু কর্ডের নাম হচ্ছে গুবার্নাকুলাম, গিউবার্নাকুলাম। এটা নিয়ে একটু কথা না বললেই নয়, এটা হচ্ছে একটা মেজেনকাইমাল কনডেনসেশন, মেজেনকাইমাল কনডেনসেশন। আর এখন দেখো তোমরা একটু এখানে গুবার্নাকুলামটা শুরুতে দেখো, শুরুতে টেস্টিসটা থাকে পোস্টের অ্যাবডোমিনাল ওয়ালে। তো শুরুতে গুবার্নাকুলামটা জাস্ট অ্যাবডোমেন পর্যন্ত এক্সটেন্ড করে, ওকে। বাট যখন সে অ্যাবডোমেনের এখানে এসে পৌঁছায়, তখন কি হয়, তখন এই গুবার্নাকুলামের ইনফ্লুয়েন্সে ইঙ্গুইনাল ক্যানাল এবং স্ক্রটামটা এভাবে আউটপাউচিং হয়। তখন গুবার্নাকুলামটা টেস্টিসের কডাল পোল থেকে স্ক্রটামের ফ্লোর পর্যন্ত এক্সটেন্ড করে। তাহলে যদি এক কথা জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য এক্সটেন্ট অফ দ্য গুবার্নাকুলাম, তোমরা কি বলবা? ফ্রম দ্য লোয়ার পোল অফ দ্য টেস্টিস আপ টু দ্য ফ্লোর অফ দ্য স্ক্রটাম। এটা কি গুবার্নাকুলাম? এটা হচ্ছে একটা মেজেনকাইমাল কনডেনসেশন। এবং সোজা কথা, গুবার্নাকুলামটা আস্তে আস্তে শর্টেনিং হয়, ছোট, সরি আমি উল্টা অ্যারো দেখাইছি, আস্তে আস্তে শর্টেনিং হয়। শর্টেনিং হইতে 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 সে টেস্টিসটাকে আরো স্কটামের দিকে টানতে থাকে, একটা সময় পুরাপুরি এখানে চলে আসে টেস্টিসটা, ঠিক আছে। তো যাই হোক, আরেকটা জিনিস তোমরা হয়তো এখানে অনেকে খেয়াল করতেছো, এই জিনিসটা হচ্ছে কি, দেখো তুমি এই যে তোমার টেস্টিসটা কিভাবে আসছে, দেখো পেরিটোনিয়ামের সাথে টেস্টিসের রিলেশনটা দেখো। টেস্টিসটা কিন্তু পেরিটোনিয়ামকে এক্সাইট করে দিয়ে রাখছে, হ্যাঁ। কিন্তু সমস্যা হচ্ছে কি, নামার সময় টেস্টিসটা পেরিটোনিয়ামকে সঙ্গে করে নিচে নামে, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে এই ছবিতে যদি বুঝতে পারো একটু, দেখো আমি বেগুনি কালার দিয়ে পেরিটোনিয়ামটা বুঝাইছি, ওকে। একটু দেখো, সাপোজ টেস্টিসটা পুরোপুরি নেমে গেছে, বাট সে তার সাথে কিন্তু এই যে গোলাপি কালারের যে পেরিটোনিয়ামটা, এটাও সাথে করে নিয়ে আসছে, ঠিক আছে। এটাও সাথে করে নিয়ে আসছে। এই পুরাটাই কিন্তু প্যারেটাল পেরিটোনিয়াম, বাট টেস্টিসের সাথে প্যাঁচায় ঢুকাতে এটা একটা ডাবল ফোল্ডের মতো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা টেস্টিসের ডিসেন্টটা কন্টিনিউ করতেছি, ওকে। তাহলে এখন তোমরা একটু, তাহলে এই হচ্ছে কমপ্লিট দ্য ইঙ্গুইনাল ক্যানাল এন্ড দিস দ্য কমপ্লিটেড স্ক্রটাল স্যাক। তাহলে এখন আমরা এগুলার লেয়ারগুলো তাহলে একটু পড়ি। একই জিনিস দেখো, আগের যে কালার কোডিং ছিল ওইটা, এক্সটার্নাল অবলিক মাসেলকে টান দিয়ে ইঙ্গুইনাল ক্যানাল আর স্ক্রটাল স্যাকের যে লেয়ারটা, এটার নাম হচ্ছে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা। ইন্টারনাল অবলিক মাসেলকে টান দিয়ে সেকেন্ড যে লেয়ারটা, এটার নাম হচ্ছে ক্রিম্যাস্টারিক মাসেল এন্ড ফাসা। ফাসা ট্রান্সভার্সালিসকে টান দিয়ে যে 3 নাম্বার লেয়ারটা, ইঙ্গুইনাল ক্যানাল এবং স্ক্রটাম, এটার নাম হচ্ছে ইন্টারনাল স্পারমাটিক ফাসা, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার তাহলে দেখি এই ছবিতে আমরা কয়টা লেয়ার পড়লাম। তাইলে দেখো, স্ক্রটাম এবং ইঙ্গুইনাল ক্যানাল, দেখো স্ক্রটামটা দেখো, ফার্স্টে বাইরে হচ্ছে 0, 0 মানে হচ্ছে স্কিন, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে রেড, এখানে রেড কি ছিল, এক্সটার্নাল অবলিক ছিল এখানে রেড। দেন এটা যখন ইঙ্গুইনাল ক্যানাল ফর্ম করছে এবং স্ক্রটাম ফর্ম করছে, তখন এই লেয়ারটার নাম হয়ে গেছে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা। তারপর ইন্টারনাল অবলিক মাসেলকে টান দিয়ে যে লেয়ারটা, এই যে গাঢ় নীল কালারের যে লেয়ারটা, এই গাঢ় নীল কালারের লেয়ারের নাম হইছে ক্রিম্যাস্টারিক মাসেল এন্ড ফাসা। আর এর চেয়ে ভিতরে যে লেয়ারটা, এই যে 3 নাম্বার, এটা কোত্থেকে আসছে, ফাসা ট্রান্সভার্সালিস থেকে আসছে, টান দিয়ে নিয়ে আসছে, এটার নাম হচ্ছে ইন্টারনাল স্পারমাটিক ফাসা। তাহলে যদি এমসিকিউ আসে, ফলোইং মাসেলস কন্ট্রিবিউট টু দ্য ফরমেশন অফ ইঙ্গুইনাল ক্যানাল অ্যান্ড স্ক্রটাম, অপশন এ থাকলো এক্সটার্নাল অবলিক, অপশন 2 থাকলো ইন্টারনাল অবলিক, অপশন 3 থাকলো তোমার
ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, অপশন 4 থাকলো ফাসা ট্রান্সভার্সালিস, এরকম। এখানে কোনটা বাদ যাবে বলো তো, কেউ একজন বলো। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। হ্যাঁ, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস বাদ যাবে। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা মনে রাখবা যে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস নেভার কন্ট্রিবিউটস টু দ্য ফরমেশন অফ ইঙ্গুইনাল ক্যানাল অর দ্য স্ক্রোটাম, খেয়াল রাখবা সবসময়। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার, ভাইয়া এখানে আরেকটা লেয়ার আছে না, ডার্টোস মাসেল। কোন মাসেল? ডার্টোস মাসেলটা কোনটা ভাইয়া? ডার্টাস ডার্টোস মাসেল মাসেল। হচ্ছে আসলে মানে আমি ওইটা, এই যে দেখো তোমার স্ক্রটামের স্কিনের নিচ দিয়েই এই লেয়ারটা রান করে, হ্যাঁ, ওকে, জি। এটা হচ্ছে ডার্টাস মাসেল, ঠিক আছে। এটা আসলে এটা অ্যানাটমির জন্য ইম্পর্টেন্ট, বাট আমরা যেহেতু ডিসেন্টটা পড়তেছি, এই ডার্টাস মাসেলটা না বলে সমস্যা নেই, বাট হ্যাঁ অবশ্যই তোমরা যখন লেয়ার আঁকবা ওকে ভাই। তোমরা আইকো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই বুঝতে পারছো আশা করি জিনিসটা, কারো কোনো কোয়েরি থাকলে বললো। তাহলে দিস ইজ হাউ টেস্ট ইজ ডিসেন্স। আচ্ছা আরেকটা জিনিস, এই যে সে নিয়ে আসলো, সে কিন্তু পেরিটোনিয়ামটাকে সাথে করে নিয়ে আসলো। আবার বলো, আপু তোমার কথা বুঝতে পারতেছি না, আবার বলো, কথা বুঝতে পারছি না আপু, আরেকবার বলো। ভাইয়া গভর্নিকুলাম টেস্টিসের কথা বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন বলো, এখন বলো। হ্যাঁ, গভর্নিকুলাম টেস্টিসটার যে লোকেশন বললেন না, হ্যাঁ, কি ছিল? আচ্ছা এটা হচ্ছে যে তোমার, এটা ফ্রম দ্য লোয়ার পোল অফ দ্য টেস্টিস আপ টু দ্য ফ্লোর অফ দ্য স্ক্রটাম, ওকে, ফ্রম দ্য লোয়ার পোল অফ দ্য টেস্টিস আপ টু দ্য ফ্লোর অফ দ্য স্ক্রটাম। হ্যাঁ, শুধু এটা একটা ফ্যাক্টর না, এই যে হচ্ছে ডিসেন্ট হ্যাঁ, এটা একটা করতেছে না ফ্যাক্টর, এটা আমরা একটু টেস্টিসটা। পরেই এই যে ফ্যাক্টরস অফ ডিসেন্টে গ্র্যাজুয়াল শর্টেনিং অফ দ্য গুবার্নাকুলাম, ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। যাই হোক, আমি তাহলে আরেকটা জিনিস লাস্ট যে কথাটা বলবো, যে দেখো তুমি টেস্টিসটা, সরি দেখো টেস্টিসটা কি বলছিলাম, পেরিটোনিয়ামটাকে টান দিয়ে ধরে নিয়ে আসছিল, তাহলে আলটিমেটলি পেরিটোনিয়ামটা অনেকটা এরকম হয়ে মানে পেঁচায় ছিল আর কি স্ক্রটামের ভিতরে। তাহলে এই দুইটা লেয়ারই কিন্তু কোত্থেকে আসছে, বোথ অফ দেম কেম ফ্রম প্যারাটাল পেরিটোনিয়াম, বাট এটার একটা লেয়ার হচ্ছে টেস্টিসের সাথে লেগে আছে, আরেকটা লেয়ার হচ্ছে একটু বাইরে। তো তোমার যেই পেরিটোনিয়ামটাকে যে টেস্টিস সাথে করে নিয়ে আসছে, এটাকে বলা হয় প্রসেসাস ভ্যাজাইনালিস, প্রসেসাস ভ্যাজাইনালিস। যেই লেয়ারটা টেস্টিসের একদম ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট থাকে, এটার নাম হচ্ছে ভিসেরাল লেয়ার অফ প্রসেসাস ভ্যাজাইনালিস, আর এর বাইরের লেয়ারটার নাম হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ প্রসেসাস ভ্যাজাইনালিস। এখন এই জায়গায় তো পেরিটোনিয়াল ফ্লুইড থাকে, তাই না, এর মধ্যেও তোমার পেরিটোনিয়াল ফ্লুইড থাকতে পারে, বাট জন্মের সময় এই প্রসেসাস ভ্যাজাইনালিসটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, থাকে বাট বন্ধ হয়ে যায়, অর্থাৎ মাঝখানে কোনো ফ্লুইড থাকে না, এবং তখন এদের নাম হয় টিউনিকা ভ্যাজাইনালিস। প্যারেটাল লেয়ারটার নাম হয় প্যারেটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস, আর ভিসেরাল লেয়ারটার নাম হয় ভিসেরাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস। আর টেস্টিসের সবচেয়ে বাইরের যেই আবরণটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া। তো তোমরা যখন টেস্টিসের স্ট্রাকচার পড়বা, দেখবা কি টেস্টিসের বাইরে এরকম একটা লেয়ার থাকে, ডাবল লেয়ার, এটার নাম হচ্ছে তোমার প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস, এটার নাম হচ্ছে ভিসেরাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস, আর এটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। দেন এর মধ্যে হচ্ছে তোমার সার্টোলি সেল, তারপরে রেটিটেস্টিস, ঠিক আছে, সেমিনিফেরাস টিউবিউল ইত্যাদি। বাট এটা প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস। আচ্ছা, তাইলে টিউনিকা ভ্যাজাইনালিস হচ্ছে আমাদের অ্যাডাল্ট বডিতে থাকে, আর প্রসেসাস ভ্যাজিনালিসটা যেটা বললাম ওটা থাকে ইন্ট্রা ইউটেরাইন লাইফে, ঠিক আছে। অনেক সময় এটা ঠিকমতো ক্লোজ হয় না, এই টিউনিকা ভ্যাজিনালিসটা ঠিকমতো ক্লোজ হয় না, ক্লোজ না হলে তোমার এর মধ্যে ফ্লুইড জমে যায়, ফ্লুইড জমে যায়, মানে 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 ফ্লুইড জমে সোলেন হয়ে যায়, তখন এটাকে বলা হয় হাইড্রোসিলি। এটা তোমাদের জাস্ট নামটা শুনে রাখো, এটা থার্ড ইয়ারে উঠে যখন ওয়ার্ডে যাবা
তখন এটা দেখবা। যারা 76 আছো করেসপন্ডিং, তাদের তো অনেক কষ্ট, তারা ভাবছিলা যে ওয়ার্ডে চলে যাবো এর মধ্যে, আনফরচুনেটলি। আশা করি যে তোমাদের জন্য যেটা বেস্ট সেই সিদ্ধান্তটাই নেওয়া হবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে, তাহলে হাইড্রোসিলি জাস্ট নামটা খেয়াল রাখো, এটা এখন দরকার নাই। কথা হচ্ছে যে এই প্রসেসাস ভ্যাজানালিসটা পুরোপুরি বন্ধ হয়ে টিউনিকা ভ্যাজানালিস হয়ে যাওয়ার কথা। ইফ ইট ফেলস টু ক্লোজ কমপ্লিটলি, তখন এর মধ্যে মধ্যে ফ্লুইড জমে থাকতে পারে, ওইটাকে বলা হচ্ছে হাইড্রোসিলি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে আশা করি। যদি কোনো পার্টটা ক্লিয়ার না হয়, ফিল ফ্রি টু ইন্টারাপ্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া এখন টিউনিকা ভ্যাজাইনালিস ফিউজ যদি না হয়, ফেলিয়ার টু ফিউজ, সেই হ্যাঁ কন্ডিশন হাইড্রোসিলি? দেখো, টিউনিকা ভ্যাজানালিস মানে তোমার, দাঁড়াও, প্রসেসাস ভ্যাজানালিসটা এরকম, এর মধ্যে ফ্লুইড থাকে। টিউনিকা ভ্যাজানালিসটার মধ্যে কোনো ফ্লুইড থাকে না, ওকে, ফ্লুইড থাকে না। যদি কোনো জায়গায় ধরো ধরো ছোট্ট একটা জায়গায় এরকম পার্শিয়াল ফিউশন হয়েছে, কিন্তু মাঝখানে একটা জায়গায় ফিউশন হয় নাই, ওকে, তাহলে এই জায়গায় ফ্লুইড রয়ে যাবে না। এই ফ্লুইডটাই হচ্ছে তোমার ওই ইঙ্গুইনাল রিজিয়নে বা স্ক্রোটাল রিজিয়নে সোয়েলিং নিয়ে আসবে ছেলে বাচ্চারা, ওকে। স্ক্রোটাল রিজিয়নে স্ক্রোটাল সোয়েলিং নিয়ে আসবে ছেলে বাচ্চারা, ওইটাকে বলা হবে হাইড্রোসিলি। ঠিক আছে, বুঝতে পারছো? আরেকটা জিনিস হচ্ছে কি, জি ভাই। তোমার এই যে এখানে ও কিন্তু হাইড্রো মানে তো ভাইয়া ওয়াটার, ওয়াটার, এখানে হ্যাঁ, সিলি মানে কি বোঝাচ্ছে? সিলি মানে সোয়েলিং, আর কিছু না, ও ওয়াটার ফিল্ড আচ্ছা। সোয়েলিং, ওকে। আচ্ছা, আর হচ্ছে তোমার আরেকটা জি জিনিস, ভাই। যেহেতু টেস্টিসটা এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে ভেদ করে বের হয়ে আসে, সো এই জায়গাটা একটা পটেনশিয়াল উইক পয়েন্ট, ঠিক আছে। এখান দিয়ে কিন্তু খুব ইজিলি অ্যাবডোমেনের ভিসেরাও প্রোট্রুড করে চলে আসতে পারে, যেটাকে আমরা বলি হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া, ওকে। এটা তোমরা আমার চেয়ে ভালো জানো ইঙ্গুইনাল হার্নিয়া, এটা আমি আজকে আর বলবো না। বাট এই দুটো মানে যদি মানে নর্মালি হচ্ছে তোমার জন্মের পরপরই এই যে ইঙ্গুইনাল ক্যানালে যে দেখো দুইটা রিং আছে, একটা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল রিং, এই যে সরি, এটা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল রিং, ওইটা কি দিয়ে ফর্ম হয়েছে, ফাসা ট্রান্সভার্সালিস দিয়ে। আর সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং কাকে দিয়ে ফর্ম হয়েছে, এক্সটার্নাল অবলিক মানে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা দিয়ে। তো এই রিংগুলা জন্মের পর পর এগুলো বন্ধ হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। অনেক বাচ্চার জন্মের পরও এগুলা মানে জন্মের পর এগুলো উইক থাকে, জন্মের সময়তেই মানে দেখা যায় কি ওদের অ্যাবডোমিনাল ভিসেরা এই স্ক্রটামের ভিতর ঢুকে বসে আছে, ওইটাকে আমরা বলবো কনজেনিটাল হার্নিয়া, কনজেনিটাল হার্নিয়া, ওকে। তার মানে কি, অ্যাডাল্টেও হার্নিয়া হয়, কাদের হয়, যারা কোনো কারণে ক্রনিক্যালি, মানে শোনো, অ্যাডাল্টে হার্নিয়া দুই কারণে হয়। একটা হচ্ছে যাদের কোনো জেনেটিক কারণে এই ইঙ্গুইনাল রিংগুলা দুর্বল, তাদের হয়। এটা হচ্ছে একটা ইডিওপ্যাথিক কজ, জানা যায় না এটা কেন হয়। বাট আরেকটা আছে, যাদের ক্রনিক কফ, যাদের ক্রনিক কনস্টিপেশন, যাদের প্রস্রাব করতে কষ্ট হয়, তাদের কি অনেক বেশি প্রেসার দিয়ে করা লাগে না সবকিছু, অনেক প্রেসার দিয়ে মানে বাথরুম করা লাগে, ছোটটা বড়টা, অনেক প্রেসার দিয়ে কাশি দেয় তারা, দিতে দিতে ক্রনিক্যালি একটা সময় গেলে তাদের ইঙ্গুইনাল রিংগুলো ঢিলা হয়ে যায়, ঠিক আছে। তখন এটাও হইতে পারে। তাহলে এই হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া, বাট এর মধ্যে কনজেনিটাল হার্নিয়া হইতে পারে, অ্যাকোয়ার্ড হার্নিয়া হইতে পারে। আর আরেকটা কি কনজেনিটাল অ্যানোমালি বললাম, কনজেনিটাল অ্যানোমালি না, বাট এ ডিজিজ ডিউ টু পারসিস্টেন্স অফ এ এমব্রায়োনিক স্ট্রাকচার, সেটা হচ্ছে হাইড্রোসিলি। আচ্ছা, তাহলে না আমরা, হ্যাঁ 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 বলো আপু। ভাইয়া, প্রসেস ভ্যাজাইনাল যখন ক্লোজ হয়ে যাচ্ছে তখন তো ফ্লুইডটা ওর ভিতর থাকতেছে না, তাই না? না, থাকতেছে না, তাহলে এই থাকতেছে না। ফ্লুইডটা কি অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে? এই ফ্লুইডটা হচ্ছে কি, আমি তোমাকে একটু বলি, মানে জিনিসটা হচ্ছে কি তোমার পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম জিনিসটা তো একটা ভাস্কুলার সাবস্টেন্স, মানে একটা ভাস্কুলার লেয়ার, এখানে তো অবশ্যই ব্লাড ফ্লো আছে, তাই না, ব্লাড ফ্লো তো আছে। তো তো তোমার যখন এরা প্রসেসাস ভ্যাজানালিস থেকে টিউনিকা ভ্যাজানালিস হয়ে যায়, তখন এই পুরো পেরিটোনিয়ামের রেমনেন্টটা পুরোপুরি ফাইব্রোটিক হয়ে যায়, ঠিক আছে, এখানে আর কোনো ব্লাড ভেসেল থাকে না তখন। বাট যদি কোনো একটা জায়গায় প্রসেসাস ভ্যাজানালিস রয়ে যায়, সেই জায়গায় কিন্তু তখনও ব্লাড ভেসেল থেকে যায়, সেই ব্লাড ভেসেল থেকে ফ্লুইড বের হয়ে এই জায়গাটাতে জমে, ওকে। দেন এই জিনিসটা সোলেন হয়ে যায়, এটাকে আমরা বলতেছি হাইড্রোসিলি। ঠিক আছে, তোমার কোয়েশ্চেনটা কি এটা ছিল নাকি অন্য কিছু ছিল, আরেকবার বলো। জি ভাইয়া, সেটাই বলতেছি যে ফ্লুইডটা তো তাহলে থাকতেছে না, সেটা কি তাহলে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে না অন্য কোনো ও আচ্ছা আচ্ছা, ওয়েতে অ্যাবজর্পশন রিমুভ হয়ে হবে? যায়, হ্যাঁ,
অ্যাবজর্পশন হয়ে যায় এবং যখন টিউনিকা ভ্যাজানালিস হয়ে যায় তখন আর কোনো সোর্সই থাকে না ফ্লুইড আবার আসার, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন হচ্ছে আমরা তাহলে ফ্যাক্টরস অফ ডিসেন্ট অফ টেস্টিসটা তাহলে দেখি। ভাইয়া, হ্যাঁ, তালহা বলো। আহ, এই অ্যাডাল্টের কি যেসব কারণে হার্নিয়েশন হয় ভাই, দুটা তিনটা কজটা আরেকবার বলা যাবে? যে আচ্ছা, দুটো কজ ছিল। একটা হচ্ছে ক্রনিক কনস্টিপেশন, ক্রনিক কাফ, আর হচ্ছে কষ্টকর ইউরিনেশন। মানে আমি সবই সি দিয়ে মনে রাখছি আর কি। ক্রনিক কফ, ক্রনিক কনস্টিপেশন, আর হচ্ছে মানে ডিফিকাল্টি টু পাস ইউরিন, ঠিক আছে? এই কন্ডিশনগুলো জি হইলে ওদের ভাইয়া। সব সময় দেখা যায় কি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার রেইজ থাকে ওদের, ঠিক আছে? ওকে, আচ্ছা ওকে, তাহলে আমরা এখন ভাইয়া, কনজেনিটাল হার্নিয়াটা আরেকবার বলতে হবে। কনজেনিটাল হার্নিয়া হচ্ছে কি জন্মের সময় বাচ্চাদের এই ডিপ ইঙ্গুইনাল রিং, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দুইটাই বন্ধ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু অনেক সময় বাচ্চাদের এইটা ঠিকমতো বন্ধ হয় না, উইকনেসটা পারসিস্ট করে, ঠিক আছে? তো যদি এই পারসিস্টেন্ট উইকনেসের জন্য জন্মের সময় দেখা যায় যে তাদের অ্যাবডোমিনাল ভিসেরা হার্নিয়েটেড হয়ে স্কটামে চলে আসছে জন্মের সময়, তো জন্মের সময় যদি দেখা যায় যে তার হার্নিয়েটেড হয়ে আছে ভিসেরাগুলা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কনজেনিটাল হার্নিয়া। ওকে, ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এখন হচ্ছে তোমার ফ্যাক্টরস অফ ডিসেন্ট অফ দ্য টেস্টিস, ঠিক আছে? দুইটা হরমোন আর একটা ফিজিক্যাল সাবস্টেন্স, ঠিক আছে? টেস্টোস্টেরন, মুলেরিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স, আর গ্র্যাজুয়াল শর্টেনিং অফ গুবার্নাকুলাম। এখানে আমার কাছে মনে হয় ব্যাখ্যা করার কিছু নেই। টেস্টোস্টেরনটা হচ্ছে যে ডিরেক্টলি তোমার এই জিনিসটাকে ইফেক্ট করে, গুবার্নাকুলামকে শর্টেন হতে বলে। আর মুলেরিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স একদিকে মেজোনেফ্রিক ডাককে সাপ্রেস করে, একই সাথে মানে ইনডিরেক্টলি মেজোনেফ্রিক ডাক্টের ডেভেলপমেন্টকে স্টিমুলেট করে, প্লাস টেস্টিসের ডিসেন্টে হেল্প করে। ওকে, ঠিক আছে, গেল। তাহলে আমরা এখন একটু ডেভেলপমেন্টাল অ্যাসপেক্টে টেস্টিসের ব্লাড সাপ্লাইটা একটু জেনে নিই। আমরা জানি যে তোমার এই হচ্ছে অ্যাবডোমিনাল এওটা, আর টেস্টিসটা থাকে এই জায়গায়, কিন্তু তার ব্লাড ফ্লোটা সেখান থেকে পায় ডিরেক্ট। এটার নাম হচ্ছে টেস্টিকুলার আর্টারি। জিনিসটা হচ্ছে কি প্রশ্ন যেটা করে যে testis is situated in the scrotum but it gets its blood supply directly from the abdominal aorta which arises in the mid lumbar region. Why? কারণ হচ্ছে কি টেস্টিসটা ইনিশিয়ালি এই জায়গাতেই থাকে, ডিসেন্ড করতে 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 তার কিন্তু ব্লাড সাপ্লাইটা চেঞ্জ হয় না, এই ব্লাড ভেসেলটাই লম্বা হইতে 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 এত লম্বা হয়ে আলটিমেটলি তাহলে ইট রিটেইনস ইটস অরিজিনাল ব্লাড সাপ্লাই ফ্রম দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তাহলে ব্লাড সাপ্লাই কি দেখো একটু বেশি ছোট করে লেখা হয়েছে মনে হয়, একটু জুম করে দেখো তোমরা এই জায়গাটা। অ্যাট ফার্স্ট ইন দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ testis gets its blood supply directly from the testicular artery. Testicular artery is a direct branch of the abdominal aorta. As the testis descends, the testicular artery also descends with it, gradually elongating it. Thus, the testis retains its blood supply from the direct branch of abdominal aorta. ওকে, আমাদের টেস্টিসের ডিসেন্ট নিয়ে সব শেষ। এখন আমরা পড়বো এক্সটার্নাল জেনিটালিয়া, ডেভেলপমেন্ট অফ এক্সটার্নাল জেনিটালিয়া। শুরুতেই হচ্ছে আমরা একটু ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যালো, ভাইয়া টেস্টিসটা ডিসেন্ড করা কখন ইন্টারটেন লাইফে কখন? আমি শুনতে পাচ্ছি না ভাইয়া, আবার বলো, আবার বলো ভাই, আমি শুনতে পাচ্ছি না। জি ভাইয়া, এই হ্যাঁ হ্যাঁ, টেস্টিসটা কখন ডিসেন্ড করা শুরু করে? টেস্টিসটা তোমার যখন তৈরি হয় অলমোস্ট 6 to 7 উইকে এটা তৈরি হওয়া শুরু হয়। হ্যাঁ, যখন তৈরি হয়ে গেল তারপর থেকে এটা গ্র্যাজুয়ালি তৈরি হওয়া শেষ করে এটা ডিসেন্ড করা শুরু করে। এটাও অনেকটা সাইমultaneous একটা প্রসিডিউর, ঠিক আছে? তৈরি হইতে হইতে এটা ডিসেন্টও শুরু হয়ে যায়। মানে যখন এখানে লেডিক সেল অ্যাপিয়ার করে, টেস্টোস্টেরন অ্যাপিয়ার করে অলমোস্ট 7 to 8 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, তখন এটা ডিসেন্ড করা শুরু করে ফেলে এবং জন্মের সময় স্কটামে পাওয়া যায় বাচ্চাদের টেস্টিসটা, ঠিক আছে? যদিও আমার এক্স্যাক্ট জিনিসটা মনে নাই, আমার দেখে জানাইতে হবে, বাট আমার মনে নাই যেহেতু তার মানে জিনিসটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? যাই হোক, ওকে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে। আচ্ছা, আর হচ্ছে এখন দেখো এই ছবিটা তোমরা হয়তো রিকগনাইজ করতে পারতেছো
দিস ইজ দ্য ইউরোজেনিটাল সাইনাস, অথবা তোমরা এটাকে ক্লোয়েকাও বলতে পারো, সমস্যা নেই। তো যাই হোক, আর এটা ছিল মেজোনেফ্রিক ডাক্ট, আর এটা ছিল প্যারামেজোনেফ্রিক ডাক্ট। তাহলে দেখো প্যারামেজোনেফ্রিক ডাক্টটা ইনিশিয়ালি ল্যাটারালি ছিল, ইভেন্চুয়ালি মিডলি চলে আসে, এবং একটা সময় তারা মিড লাইনে এসে ফিউজ করে। দেখো মেজোনেফ্রিক ডাক্টটা এটাও কিন্তু ইউরোজেনাল সাইনাসও ওপেন করতেছে, আর প্যারামেজোনেফ্রিক ডাক্ট এটাও কিন্তু ইউরোজেনিটাল সাইনাস ওপেন করতেছে। একটু কর্ডালি ওপেন করে প্যারামেজোনেফ্রিক ডাক্ট, একটু ক্রেনিল ওপেন করে হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট। ওকে, তাহলে লেটস সি হিয়ার, এখানে এখন দেখো এই ছবিটা তোমরা মনে হয় মানে রেনাল সিস্টেম থেকে জানো, শুধু আগে হালকা নীল কালারের মেজোনেফ্রিক ডাক্টের উপর ফোকাস করো। ওকে, আচ্ছা তার আগে আগে বলে নিই, ইউরোজেনিটাল সাইনাসে তিনটা পার্ট, রাইট? একটা হচ্ছে ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল, একটা হচ্ছে পেলভিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস, একটা হচ্ছে ডেফিনিট অথবা ফ্যালিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস। ওকে, ঠিক আছে। তো আমরা কি বলছিলাম যে মেজোনেফ্রিক ডাক্ট, যেটা মেজোনেফ্রিক ডাক্টটা ডিরেক্ট কোথায় ওপেন করতেছে? ভেসিকো ইউরেথ্রাল ক্যানালে ওপেন করতেছে, ঠিক আছে? তো ওপেন করতেছে, আবার এই মেজোনেফ্রিক ডাক্ট থেকেই কে অ্যারাইজ করে? ইউরেটেরিক বাড। ওকে, এখান থেকে ইউরেটেরিক বাডটা অ্যারাইজ করে। তবে আলটিমেটলি কিন্তু মেজোনেফ্রিক ডাক্টের এন্ট্রেন্সটা শিফট করে পেলভিক পার্টে চলে যায়, ওইটা আমরা এখন আর বলতেছি না, ওইটা এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তবে যে আমি যেটা বলতেছি যে ইনিশিয়ালি তোমার মেজোনেফ্রিক ডাক্টটা ওপেন করে কোথায়? ভেসিকুলার ক্যানালে, বাট আলটিমেটলি এটার ওপেনিংটা শিফট হয়ে নিচে চলে যায়, এটা খেয়াল রাখো আর কি। আচ্ছা, এর সাথে এখন তোমরা গাঢ় নীল কালারের প্যারামেজোনেফ্রিক ডাক্টটা খেয়াল করো, সে কোথায় ওপেন করতেছে? সে ওপেন করতেছে তোমার পেলভিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস। কোথায় ওপেন করতেছে? পেলভিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস, খেয়াল রাখবা। ওকে, এখন তাহলে আমরা দেখি, আমরা তাহলে ফিমেল জেনিটাল মানে ফিমেল এক্সটার্নাল জেনিটালিটি নিয়ে তাহলে একটু পড়ি। সবার আগে আমরা কিন্তু ইন্টারনাল জেনিটালিটা শেষ করি নাই সেদিন, ফিমেলের একটা বাকি ছিল। আমরা ইউটেরাস সার্ভিস পর্যন্ত পড়ছিলাম, বাট ভ্যাজাইনাটা বাকি ছিল। তো শুরুতে হচ্ছে যে ভ্যাজাইনাটা দিয়ে ইয়ে করি আর কি, ঠিক আছে? তো যাই হোক, যেটা দেখা যাচ্ছে যে এ হচ্ছে ওভারি দুইটা, এ হচ্ছে তোমার ফ্যালোপিয়ান টিউব, এ হচ্ছে তোমার ইউটেরাস, এ হচ্ছে সার্ভিক্স। তাহলে প্যারামেজোনেফ্রিক ডাক্টের হচ্ছে আপার ভার্টিক্যাল পার্ট, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট হরাইজন্টাল পার্ট, আর এটা হচ্ছে লোয়ার ভার্টিক্যাল পার্ট, যেখানে দুই সাইড থেকে এসে কিন্তু এরা ফিউজ করছে, ঠিক আছে? তো এরা কোথায় ওপেন করতেছে প্যারামেজোনেফ্রিক ডাক্টটা? পেলভিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস এরা ওপেন করতেছে, ঠিক আছে? তাহলে পেলভিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস এরা ওপেন করতেছে। এখন পেলভিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাসে যে ওপেন করলো, এরা যেই জায়গাটাতে টাচ করলো প্যারামেজোনেফ্রিক ডাক্টটা, সেখান থেকে দেখো, শোনো, মানে যদিও আমি বলতেছি যে এরা ফিউজড হয়ে মানে টাচ করে ইউরোজেনাল সাইনাসকে, তারপরও দুইজন কিন্তু ইনিশিয়ালি মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, ঠিক আছে? যাই হোক, এই যে দুইটা মানে দুই সাইড থেকে আসা দুইটা প্যারামেজোনেফ্রিক ডাক্ট ফিউজড হয়ে পেলভিক ইউরোজেনাল সাইনাসকে টাচ করলো, যে জায়গায় টাচ করে সেখান থেকে এরকম দুইটা টিস্যু আউটগ্রোথ বের হয়, এই যে টিস্যু আউটগ্রোথ বের হলো, এটার নাম হলো সাইনোভ্যাজাইনাল বাল্ব। তাহলে আমি কি বললাম? At the point where the paramesonephric ducts come in contact with the pelvic part of the erogenal sinus, two tissue swellings appear, which are called sinovaginal bulbs. Okay, sinovaginal bulbs. এখন আরেকটা জিনিস একটু দেখো, তোমরা এই ছবিটা একটু দেখো, এটা তো জানো, এখানে হচ্ছে যে তোমার ইউরোরেক্টাল সেপ্টাম থাকে, এখানে অ্যানোরেক্টাল ক্যানাল, আর এটা ইউরোজেনাল সাইনাস। এর নিচে কি এটা? ক্লোয়েকাল মেমব্রেন না? ক্লোয়েকাল মেমব্রেন কিন্তু এই পুরাটা জুড়েই থাকে। ওকে, এই পুরাটা জুড়ে, পুরা ক্লোয়েকা জুড়েই থাকে ক্লোয়েকাল মেমব্রেনটা। তো যাই হোক, আমরা যে এখানে পেলভিক পার্ট অফ ইউরোজেনাল সাইনাস দেখিয়েছি, তার মানে কি তোমার এই পুরাটা জায়গা জুড়েও কিন্তু ক্লোয়েকাল মেমব্রেন থাকবে, পুরা জায়গাটা জুড়েই। তার মানে কি পেলভিক ইউরোজেনাল সাইনাসের নিচেও কিন্তু ক্লোয়েকাল মেমব্রেন থাকবে, সাইট অফ ক্লোয়েকাল মেমব্রেন। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমি কি বললাম? এখানে প্যারামেজোনেফ্রিক ডাক্ট যেখানে পেলভিক পার্ট অফ ইউরোজেনাল সাইনাসকে টাচ করে, সেখানে কি ওপেন করে? সেখান থেকে কি অ্যারাইজ করে? সেখান থেকে অ্যারাইজ করে সাইনোভ্যাজাইনাল বাল্ব। তাহলে আমি একটু, হ্যাঁ ঠিক আছে, সাইনোভ্যাজিনাল বাল্ব। ওকে, এরপর দেখো তোমার
যেখানে সাইনোভ্যাজিনাল বাল্ব অ্যাপিয়ার করলো, দেখো দাঁড়াও একটু দেখো, this was the original pelvic part of urogenital sinus. আর সাইনোভ্যাজিনাল বাল্বটা আগে ছিল এরকম, দেখো এই ছিল অরিজিনাল পেলভিক পার্ট অফ ইউরোজেনাল সাইনাস, এই ছিল দুই পাশ থেকে অ্যারেঞ্জ করা সাইনোভ্যাজিনাল বাল্ব। বাট একটা সময় দেখো তারা কি হয়, পেলভিক পার্টটা ছোট হয়ে যায় আর সাইনোভ্যাজিনাল বাল্বগুলো বিরাট বড় হয়ে যায়। এই যে এটা এই পুরো জিনিসটাই কিন্তু ইট হ্যাজ কাম ফ্রম দ্য সাইনোভ্যাজিনাল বাল্ব, এই পুরো জিনিসটাই হ্যাজ কাম ফ্রম দ্য সাইনোভ্যাজিনাল বাল্ব। এবং শুরুতে এটা সলিড থাকে, পুরো সলিড থাকে। তাহলে এই টিস্যুটা কোত্থেকে আসছে, এই সলিড টিস্যুটা কমলা কালার, তো এটা আসছে তোমার পেলভিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস থেকে। একটা সময় দেখো কি হয়, একটা সময় তোমার দেখো এই ছবি আর এই ছবির মধ্যে একটু কম্পেয়ার করো। এই ছবিতে পুরাটাই আসছে, এই যে সাইনোভ্যাজিনাল বাল্বটা যে পরে আরো বালজিং হয়ে বড় হয়ে গেল, পুরো জিনিসটা আসছে পেলভিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস থেকে। বাট উইদিন আ ফিউ উইকস এই যে তোমার প্যারামেসোনেফ্রিক ডাক্টের লোয়ার এন্ড, এখান থেকেও কিছু কন্ট্রিবিউশন আসে এই সাইনোভ্যাজিনাল বাল্বে, ঠিক আছে? তাহলে সাইনোভ্যাজিনাল বাল্ব ইনিশিয়ালি arises from the pelvic part of the urogenital sinus, but ultimately it also receives contribution from the lowermost part of the paramesonephric duct. তাহলে দেখো এই ছবিটা এখন দেখো, অর্ধেক মানে কন্ট্রিবিউশন আসলো কোত্থেকে, ফ্রম দ্য পেলভিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস, আর উপরের অর্ধেক আসলো কোত্থেকে, ফ্রম দ্য লোয়ার মোস্ট পার্ট অফ দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট। আর এই ছিল আমার অরিজিনাল ইউরোজেনিটাল সাইনাসটা, পেলভিক পার্ট। আর এই যে নীল জিনিসটা এটা হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন, ওকে? যাই হোক, এই যে ক্লোয়েকাল মেমব্রেন, এটা হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন, ওকে ঠিক আছে। একটা সময় দেখো এই যে সলিড যে জিনিসটা না, এই সলিড জিনিসটা পুরোপুরি ক্যানালাইজড হয়ে সুন্দর লুমেন হয়ে যায়, এবং এই লুমেনের সাথে ইউটেরাস এবং সার্ভিক্সের লুমেনটাও কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে দেখো এরকম হয়ে যায় জিনিসটা। দেখছো ফার্স্ট এটা এরকম সলিড ছিল, তারপরে পুরো জিনিসটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? ওপেন হয়ে গেল, এই যে ওপেন হয়ে গেল এটার নামই ভ্যাজাইনা, ঠিক আছে? বাট এটা লোয়ার মোস্ট পার্টটা তখনও ইমপারফোরেটেড থাকে, এটার নাম হয় হাইমেন। ইমপারফোরেটেড বলা হলেও এখান দিয়ে ছোট্ট কিছু ছিদ্র থাকে, না হলে তো হচ্ছে তোমার যারা এখনো যাদের হাইমেন রাপচার হয়নি তাদেরও তো মেনস্ট্রুয়াল ফ্লো যাইতে হয়। তো যাই হোক, তাহলে আমরা কি বুঝলাম, তাহলে একটু দেখো ভ্যাজাইনার ডেভেলপমেন্টটা আমরা যদি সামারাইজ করি, দেখো at the point where the paramesonephric duct comes in contact with the pelvic part of the urogenital sinus, সেখান থেকে কি অ্যারাইজ করে, সেখান থেকে সাইনোভ্যাজিনাল বাল্ব অ্যারাইজ করে। সাইনোভ্যাজিনাল বাল্বটা একটা সময় বিরাট বড় হয়ে সলিডিফাই হয়ে যায়। একটা সময় সাইনোভালভের কন্ট্রিবিউশন থাকে অনলি ফ্রম দ্য পেলভিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস, বাট ইভেনচুয়ালি ইট অলসো রিসিভস কন্ট্রিবিউশন ফ্রম দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট। Ultimately, this whole thing canalizes and it establishes continuation with the uterus and cervical cavity, cervical lumen. তাহলে এই হচ্ছে ইউটেরাসের লুমেন, সার্ভিক্সের লুমেন, আর এই হচ্ছে তোমাদের ভ্যাজাইনাল লুমেন, ওকে? তাহলে ভ্যাজাইনার ডেরিভেটিভ কোত্থেকে, আপার থার্ড মানে আপার পার্ট আসতেছে কোত্থেকে, আপার পার্ট আসতেছে প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে, আর লোয়ার পার্ট আসতেছে কোত্থেকে, ফ্রম দ্য পেলভিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস। তাহলে এক কথায় কি, ভ্যাজাইনার আপার পার্ট আসতেছে কোত্থেকে, আপার পার্ট আসছে ফ্রম দ্য লোয়ার মোস্ট পার্ট অফ দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট, আর লোয়ার পার্টটা কোত্থেকে আসতেছে, লোয়ার পার্টটা আসতেছে ফ্রম দ্য পেলভিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস, ওকে? আশা করি সবাই বুঝতে পারছো। আর আর কি হচ্ছে ভ্যাজাইনাল লোয়ার মোস্ট, ইউরোজেনিটাল সাইনাসের হচ্ছে ফার্স্ট পার্টটার নাম যেন কি ছিল? ভেসিকো ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল, ওকে ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তাহলে একদম লোয়ার মোস্ট পার্ট অফ দ্য ভ্যাজাইনা যেটা ইমপারফোরেটেড থাকে এটার নাম হচ্ছে হাইমেন। তাহলে শুধুমাত্র হাইমেনের অরিজিন জিজ্ঞেস করতে পারে, হাইমেন কামস ফ্রম দ্য পেলভিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস, বাট হাইমেনের নিচে কিন্তু থাকে ক্লোয়েকাল মেমব্রেনটা, ওকে? সো হাইমেন ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, এর নিচেও আরেকটা মেমব্রেন থাকে, এটার নাম হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন, ওকে? এবং ক্লোয়েকাল মেমব্রেনটা রাপচার করে যখন, আমরা কি দেখছি, আমরা যখন জিআইটি ডেভেলপমেন্ট পড়ছি আমরা দেখছি যে ক্লোয়েকাল মেমব্রেনটা অ্যান্টেরিয়রলি নাম হয় ইউরোজেনিটাল মেমব্রেন, আর পিছন দিকে এটার নাম হয় অ্যানোরেক্টাল মেমব্রেন, ওকে? অ্যানোরেক্টাল মেমব্রেন রাপচার করে হচ্ছে অ্যানাল ওপেনিং হয়, আর ইউরোজেনিটাল মেমব্রেন রাপচার করে কিন্তু
ইউরিনারি ওপেনিং এবং জেনিটাল ওপেনিং হয়, ঠিক আছে? মেলের ক্ষেত্রে এই দুটো ওপেনিং এ কোন দিক দিয়ে আসে? টিপ অফ দ্য পেনিস দিয়ে বের হয়। আর ফিমেলের ক্ষেত্রে এটা তোমার যে জায়গাটা দিয়ে বের হয় ওই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবিউল। ওকে, আমরা একটু পরেই পড়বো এক্সটার্নাল জেনিটালের সময়। তো যাই হোক, ক্লোয়েকাল মেমব্রেনটা ভাইয়া রাপচার। হ্যাঁ হ্যাঁ বলো। ইউটেরাসের ইউটেরাসের আপার পার্টে যে কমিউনিকেশনটা হয়েছে প্যারামেসোনেফ্রিক ডাক্টের, ওইটা কেন হয়েছে? ইউটেরাসের আপার পার্ট নাকি ভ্যাজিনের আপার পার্ট? ইউটেরাসের আপার পার্টে যে প্যারামেসোনেফ্রিক ডাক্টের একটা কমিউনিকেশন হচ্ছে, নিচে তো আমরা জানি যে দুইটা ফিউজ হয়ে কমিউনিকেশন হয়, আচ্ছা কিন্তু আচ্ছা, উপরের কমিউনিকেশনটা কেন? মানে জিনিসটা হচ্ছে কি তোমার অনেকটা এরকম, তো ফিউশনটা অনেকটা এরকম হয় প্যারামেসোনেফ্রিক ডাক্তার। ওকে, তো দুই সাইডে একটু একটু লাইক মানে যেই পার্টটা ফ্যালোপিয়ান টিউবের অ্যাডজাসেন্ট, ঠিক আছে, এটা অনেক সময় একটু, আচ্ছা কি কমিউনিকেশনের কথা বলতেছে আমি আসলে বুঝতে পারতেছি না, কি কমিউনিকেশন আরেকবার বলবা জি ক্লিয়ার ভাইয়া, করে? মানে ফেলোপিয়ান টিউবের ওইখানে একটা কমিউনিকেশন হচ্ছে, আর নিচে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাজাইনার ওইখানে একটা, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা ওইখানে ফিউজ হয়। আচ্ছা আচ্ছা তাহলে এটা দুই দুই সাইডে কেন? আচ্ছা, তুমি কি এই জিনিসটা বলতে চাচ্ছো এই যে একটা ইউটেরাসের দুই সাইডে দুইটা ফ্যালোপিয়ান টিউবের সাথে কমিউনিকেশন, এটা? জি ভাইয়া, ওখানে একটা কমিউনিকেশন, আর নিচে হচ্ছে সার্ভিক্স প্লাস হচ্ছে ভ্যাজাইনাল ফর্নিক্স, এইখানে একটা কমিউনিকেশন। হ্যাঁ হ্যাঁ, মানে এইটুকু পর্যন্তই তো আসতেছে প্যারামেসোনেফ্রিক ডাক্ট হ্যাঁ, থেকে। বাট আমি যেটা বললাম যে হ্যাঁ হ্যাঁ এটুকুই আসতেছে, বাট ভ্যাজিনা থেকেও একটু একটু মানে ভ্যাজিনাতেও একটু কন্ট্রিবিউশন আছে প্যারামেসোনেফ্রিক ডাক্টের, ঠিক আছে? ভ্যাজিনার আপার পার্টটা দেয় মানে প্যারামেসোনেফ্রিক, যে পার্টটা ব্লু করে দেখানো, বুঝছো? ওকে ভাইয়া, আর এটা কি ফার্স্টে সলিড থেকে পরে ভিতরে ক্যানালাইজেশন হ্যাঁ হয়ে ইউটেরাসটা হ্যাঁ, তৈরি হচ্ছে? ইউটেরাসটাও ফার্স্টে সলিড থাকে, হ্যাঁ, মানে না না না, ইউটেরাস ফার্স্টে সলিড থাকে না, প্যারামেসোনেফ্রিক ডাক্ট তো, তো ডাক্ট তো তোমার ডাক্ট তো ফার্স্ট থেকে ডাক্টই থাকে। ওকে, রেদার তোমার যে জিনিসটা সেটা হচ্ছে যে এই দুইটা পার্টের মধ্যে একটা সেপ্টাম থাকে, এই সেপ্টামটা একটা সময় ডিসঅ্যাপিয়ার করে যায়। ওকে, ইউটেরাসটা কখনোই সলিড থাকে না, কারণ এরা শুরু থেকে ডাক্ট, প্যারামেসোনেফ্রিক ডাক্ট। প্যারামেসোনেফ্রিক ডাক্ট যেহেতু বলা হচ্ছে, ডাক্ট মানে ইট অলরেডি হ্যাজ লুমেন। ওকে, ঠিক আছে, ওকে ভাইয়া। বাট দুই পাশেরটা ফিউজ করলে এদের মধ্যে একটা সেপ্টাম থাকে, সেপ্টামটা হচ্ছে ইভেনচুয়ালি ডিসঅ্যাপিয়ার করে, ঠিক আছে? আচ্ছা, এখন এখন তাহলে একটু দেখো তোমার আচ্ছা, আর ভ্যাজাইনাটা হচ্ছে সলিড থাকে, বাট ভ্যাজাইনাটা হচ্ছে তোমার একটা সময় ক্যানালাইজড হয়ে যায়। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে আমরা ভ্যাজাইনার ডেভেলপমেন্টটা পড়লাম, এখন আসি আমরা ফার্দার যে এক্সটার্নাল জেনিটালিয়া ওইটার ডেভেলপমেন্ট আমরা একটু পড়ি। ওকে, তোমার এই হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেনটা, ক্লোয়েকাল মেমব্রেন এক্সটেন্ট আমি আরেকবার বলতেছি, এই পাশে হচ্ছে অ্যানোরেক্টাল মেমব্রেন, আর এই পুরাটা হচ্ছে ইউরোজেনিটাল মেমব্রেন, এই পুরাটা এরকম। তাহলে একটা বাচ্চাকে আমি যদি এখন সামনে মানে এন্টার অ্যাসপেক্ট একটু খেয়াল করি, তার এন্টার অ্যাসপেক্টটা এই হচ্ছে আম্বিলিকাস, এই ধরো পিউবিক সিম্ফাইসিস, তো পিউবিক সিম্ফাইসিস থেকে শুরু করেই তার ক্লোয়েকাল মেমব্রেনটা থাকবে, এবং ক্লোয়েকাল মেমব্রেনের স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে? তো কি হয় আমরা কি জানি, একটা সময় ক্লোয়েকাল মেমব্রেনটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, তাই না? ডিউ টু গ্রোথ অফ দ্য ইউরোরেক্টাল সেপ্টাম, যেই জায়গাটাতে ইউরোরেক্টাল সেপ্টামটা ক্লোয়েকাল মেমব্রেনকে টাচ করে ওই জায়গাটার নাম কি? এই যে এই জায়গাটার নাম হচ্ছে তোমার পেরিনিয়াল বডি, জানো তোমরা সবাই, এই জায়গাটার নাম হচ্ছে পেরিনিয়াল বডি। ওকে, তো পেরিনিয়াল বডি যে টাচ করলো সেই জায়গা থেকে ক্লোয়েকাল মেমব্রেনটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, সামনের পার্টটার নাম হয় ইউরোজেনিটাল মেমব্রেন, পিছনের পার্টটার নাম হয় অ্যানাল মেমব্রেন। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করো। এখন দেখো ইম্পর্টেন্ট কথা, এই যে তোমার কি বলছি ক্লোয়েকাল মেমব্রেনটা, পুরা ক্লোয়েকাল মেমব্রেনটাই এর চারপাশে কিছু মেজেনকাইমাল সেল মাইগ্রেট করা শুরু করে, কমলা কালার দিয়ে দেখানো হয়েছে একটু একটু, এর চারপাশে কিছু মেজেনকাইমাল সেল মাইগ্রেট করা শুরু করে, মাইগ্রেট করে 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 তারা ক্লোয়েকাল মেমব্রেনের বাউন্ডারি জুড়ে একটা এলিভেটেড একটা থিকেনিং তৈরি করে। মেসেনকাইমাল সেলস স্টার্ট টু মাইগ্রেট অ্যারাউন্ড দ্য ক্লোয়েকাল মেমব্রেন।
তারা মাইগ্রেট করে 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 এরকম একটা থিক একটা স্ট্রাকচার তৈরি করে। এই থিক যে স্ট্রাকচার, এটার নাম হচ্ছে ক্লোয়েকাল ফোল্ড। থিক স্ট্রাকচার নাম হচ্ছে ক্লোয়েকাল ফোল্ড। ওকে, আর একইভাবে ক্লোয়েকাল ফোল্ডটাও তোমার দুইটা পার্টে বিভক্ত থাকে। এটার পেরিনিয়াল বডির অ্যান্টেরিয়র যে অংশটা, এটার নাম হয় ইউরেথ্রাল ফোল্ড। ইউরেথ্রাল ফোল্ড অথবা ইউরোজেনিটাল ফোল্ড অনেকে বলে আর কি, ইউরোজেনিটাল ফোল্ড। আর পিছনের যে অংশটা, এটার নাম হয় তোমার অ্যানাল ফোল্ড। ওকে, তাহলে কি বললাম আবার শুনো। ক্লোয়েকাল মেমব্রেনটা এর চারপাশে মেজেনকাইমাল টিস্যু এসে অ্যাকুমুলেট করা শুরু করে এবং দে মেক এ থিকেনিং এলিভেশন। এই থিকেন্ড এলিভেশন এটাকে বলা হয় ক্লোয়েকাল ফোল্ড। এই ক্লোয়েকাল ফোল্ডটা আবার অ্যান্টেরিয়রলি যে পার্টের নাম হচ্ছে ইউরেথ্রাল ফোল্ড, আর পিছনের পার্টের নাম হচ্ছে অ্যানাল ফোল্ড। এরা কি দিয়ে বিভক্ত হয়েছে? এরা বিভক্ত হয়েছে তোমার পেরিনিয়াল বডি দিয়ে। ওকে, এখন আরেকটা জিনিস একটু দেখো, খুবই ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি না। কোন পার্টটা আপু? ভাইয়া ওই যে হচ্ছে মেজেনকাইমাল সেলস আচ্ছা যে আচ্ছা, ঠিক স্টার্ট আছে, টু মাইগ্রেট, ওকে ওই ওকে, যে একটু মার্ক করে করে বোঝাবেন কোনটা কি? আচ্ছা ঠিক আছে। দেখো তুমি একটু, এই পুরা জিনিসটা হচ্ছে তোমার, দাঁড়াও ওয়েট, এই পুরা জিনিসটা হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন। ওকে, এটা বুঝতে পারছো? এই যে ঠিক আছে, এখন হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ক্লোয়েকাল মেমব্রেনটা তোমার দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ক্লোয়েকাল মানে এই জিনিসটা বুঝতে পারছো যে ইউরোর একটা সেপ্টামের ব্যাপারটা, এটা বুঝতে পারছো? এটা তো আগে বলছিলাম আগের ক্লাসে, এটা কি খেয়াল আছে? ভাইয়া লাস্টের দিকে ছিলাম না ওই ক্লাসটায়, এটা কি আরেকবার আচ্ছা রিপিট আচ্ছা, করা ওকে যাবে? ওকে ঠিক আছে। শোনো, তোমার আমাদের ক্লোয়েকা জিনিসটা তুমি জানো? ক্লোয়েকা, ক্লোয়েকা ইজ দ্য ডিস্টাল জি ভাইয়া, ডিস্টাল ডাইলেটেড পোরশন অফ হাইনগাটের দ্য হচ্ছে হাইনগাট। লাস্টে ডাইলেটেড হয়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এখন তোমার আমার ওরাল ক্যাভিটির দিকে যেরকম বাক্যোফ্যারিঞ্জাল মেমব্রেন থাকে, ঠিক তেমনি একদম পিছন দিকেও একটা মেমব্রেন থাকে, এটার নাম হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন বা ক্লোয়েকাল ফোল্ড। সরি সরি, ক্লোয়েকাল মেমব্রেন, হ্যাঁ ক্লোয়েকাল মেমব্রেন। এখন তোমার একটু দেখো, দাঁড়াও, তোমার এই হচ্ছে ইউরোরেক্টাল সেপ্টাম। মানে দেখো, শুরুতে তোমার পুরো ক্লোয়েকাটা একটা সিঙ্গেল ক্যাভিটি থাকে, বাট একটা সময় এর মধ্যে একটা সেপ্টাম অ্যাপিয়ার করা শুরু করে, যেটা ক্লোয়েকাকে দুইটা পার্টে ভাগ করে। সামনে হচ্ছে ইউরো জেনিটাল সাইনাস, আর পিছনে হচ্ছে অ্যানোরেক্টাল ক্যানাল। এখান থেকে ওই অ্যানাল ক্যানাল এবং লোয়ার পার্ট অফ দ্য জিআইটি আসে। তো যখন এই সেপ্টামটা পুরোপুরি গ্রো করে যায়, তখন ক্লোয়েকাল মেমব্রেনটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। পিছনে হচ্ছে অ্যানাল মেমব্রেন, আর সামনে হচ্ছে ইউরোজেনিটাল মেমব্রেন। ওকে, বুঝতে পারছো? ভাইয়া তাহলে এইটুকু বুঝছি। এই জিনিসটাই বাচ্চার বডিতে অ্যান্টেরিয়রলি তাকাইলে এভাবে দেখা যায়। তোমার এই হচ্ছে তোমার ইউরোজেনিটাল মেমব্রেন, আর এই অংশটার নাম হচ্ছে অ্যানাল মেমব্রেন। আর এই যে হালকা নীল, এটা হচ্ছে ডিমার্ক করে যেই জায়গাটাতে ইউরোরেক্টাল সেপ্টামটা টাচ করছে ক্লোয়েকাল মেমব্রেনকে। এটা অ্যাডাল্ট বডিতে এটার নাম হয় পেরিনিয়াল বডি, পেরিনিয়াল বডি। ওকে, এখন দেখো, এখন যে জিনিসটা তোমার, এই যে ভাইয়া ক্লোয়েকাল তার মানে ইউরোরেক্টাল সেপ্টামটাই পরবর্তীতে পেরিনিয়াল বডিতে কনভার্ট ইউরেক্টাল হয়। সেপ্টামের যেই পার্টটা ক্লোয়েকাল মেমব্রেনকে টাচ করে একদম নিচে, ওই পার্টটা শুধু, ঠিক আছে? ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এখন তোমার আমি যেটা বলছি যে তোমার ক্লোয়েকাল মেমব্রেনের চারপাশে কিছু মেজেনকাইমাল সেল এসে অ্যাকুমুলেট করা শুরু করে, এরকম করে করে অ্যাকুমুলেট করা শুরু করে। এই যে মেজেনকাইমাল সেল এসে অ্যাকুমুলেট করা শুরু করলো, এই জিনিসটার নামই হয় ক্লোয়েকাল ফোল্ড। তাহলে ক্লোয়েকাল মেমব্রেনের সারাউন্ডিং অ্যাকুমুলেশন অফ মেজেনকাইমাল টিস্যু, এটাকে বলা হয় ক্লোয়েকাল ফোল্ড। আর একইভাবে ক্লোয়েকাল মেমব্রেন যেরকম অ্যান্টেরিয়র পার্টটাকে বলতেছি আমি ইউরোজেনিটাল মেমব্রেন, পোস্টেরিয়র পার্টটাকে আমি বলতেছি অ্যানাল মেমব্রেন, ক্লোয়েকাল ফোল্ডেরও অ্যান্টেরিয়র পার্টটাকে বলা হবে ইউরেথ্রাল ফোল্ড, আর পোস্টেরিয়র পার্টটাকে বলা হবে অ্যানাল ফোল্ড। এখন বুঝতে পারছো পুরোপুরি? তুমি হ্যাঁ ভাইয়া আরেকবার ঠিক আছে। আরেকবার জিআইটির লাস্টের টুকু রিক্যাপ করে নিয়ে দেন হচ্ছে তুমি এটা আরেকবার যদি পড়ো তাইলে ভালো হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি যেটা বললাম, আচ্ছা ক্লোয়েকাল ফোল্ড হলো, ইউরেথ্রাল ফোল্ড হলো। এখন দেখো ইম্পর্টেন্ট কথা,
আমি একবার আঁকি ক্লোয়েকাল ফোল্ডটা একবার একটু আঁকি। মানে অ্যাকচুয়ালি তারা আসলে আলাদাই হয়ে যায় আর কি। এ হচ্ছে মানে ইউরেথ্রাল ফোল্ড আর এ হচ্ছে অ্যানাল ফোল্ড। আচ্ছা, একদম ক্রেনিয়ালি ইউরেথ্রাল ফোল্ডটা যে জয়েন করতেছে সেখান থেকে একটা সোয়েলিং অ্যাপিয়ার করা শুরু করে একদম ক্রেনিয়ালি। দেখো এই হচ্ছে ক্রেনিয়ালি আর এই হচ্ছে কর্ডালি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আশা করি। তাহলে একদম ক্রেনিয়ালি যেখানে ফিউজ করে ক্লোয়েকাল ফোল্ডটা, সেখান থেকে একটা সোয়েলিং অ্যাপিয়ার করা শুরু করে, এটার নাম হচ্ছে জেনিটাল সোয়েলিং। নাম হচ্ছে জেনিটাল, আচ্ছা মানে জেনিটাল সোয়েলিং না ঠিক, হ্যাঁ জেনিটাল সোয়েলিং বলা যায়, তবে আমি যে নামটা বলবো নাম হচ্ছে জেনিটাল টিউবারকল। তাহলে কি বললাম? Cranial most end of the urethral folds fuse together and they thicken. It is called genital tubercle. আর তোমার যে ইউরেথ্রাল ফোল্ড বা ক্লোয়েকাল ফোল্ড, এটারও ল্যাটারালি আরেক জোড়া সোয়েলিং অ্যাপিয়ার করা শুরু করে। এটা ল্যাটারালি আরেক জোড়া সোয়েলিং অ্যাপিয়ার করা শুরু করে। এই আরেক জোড়া সোয়েলিং এর নাম হচ্ছে জেনিটাল ফোল্ড। আরেক জোড়া সোয়েলিং এর নাম হচ্ছে জেনিটাল ফোল্ড। ওকে, আরেক জোড়া সোয়েলিং এর নাম হচ্ছে জেনিটাল ফোল্ড। ঠিক আছে, এখন একটু দেখো, তাহলে দেখো এই ছবিটা দেখো, তাহলে এটা কি? এটা হচ্ছে জেনিটাল টিউবারকল। এই যে সোয়েলিংটা, এটার নাম হচ্ছে জেনিটাল টিউবারকল। আর এটা কি? এই পুরো জিনিসটা কি? এটা হচ্ছে ইউরেথ্রাল ফোল্ড। আর ইউরেথ্রাল ফোল্ডেরও ল্যাটারালি যে সোয়েলিংটা অ্যাপিয়ার করা শুরু করে, এটার নাম হচ্ছে জেনিটাল ফোল্ড। জেনিটাল ফোল্ড। ওকে, তাহলে জেনিটাল টিউবারকল, ইউরেথ্রাল ফোল্ড, জেনিটাল ফোল্ড, আর পিছনেরটা তো অ্যানাল ফোল্ড। আমরা অ্যানাল ফোল্ড নিয়ে আপাতত কোনো কথা বলবো না। আচ্ছা দাঁড়াও, এখানে মেল ফিমেল আলাদা করে দেখাইছে তো, আমি আগে হচ্ছে ফিমেলটা দেখাইনি, একটু এই পাশটাতে একটু দেখাইনি। আচ্ছা, এই ছবিটা একটু খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে। তাহলে কি বলছিলাম? সবার মানে উপরের যে সোয়েলিংটা মানে সেটা ছিল মানে জেনিটাল টিউবারকল। ওকে, আর এই যে ফোল্ড, এটার নাম কি? এটার নাম হচ্ছে জেনিটাল জেনিটাল সরি জেনিটাল সোয়েলিং তো না, আচ্ছা হ্যাঁ, ইউরেথ্রাল ফোল্ড। ইউরেথ্রাল ফোল্ড। আর এর ল্যাটারালি যেটা অ্যাপিয়ার করে, মানে এটার নাম কি বললাম? এটার নাম বললাম জেনিটাল ফোল্ড অথবা জেনিটাল সোয়েলিং। জেনিটাল সোয়েলিং। তাইলে এখন এখান থেকে ফিমেলে কি আসে অ্যাকচুয়ালি, ওইটা দেখো। তোমার জেনিটাল টিউবারকল থেকে ফিমেলে আসে ক্লাইটোরিস, আর ইউরেথ্রাল ফোল্ড থেকে ফিমেলে আসে লেবিয়া মাইনোরা, আর আরো ল্যাটারালি যেই জেনিটাল ফোল্ড বা জেনিটাল সোয়েলিং, সেখান থেকে আসে লেবিয়া মেজোরা। ওকে, এর সাথে একটু মেলটা বলে নেই এক কথা, তাহলে সুবিধা হবে তোমাদের। জেনিটাল টিউবারকল থেকে মেলে আসে গ্ল্যান্স পেনিস। পেনিসের হেডের যেই লম্বা যে পোরশনটা, ওইটা মানে লম্বা না, মানে লাইক রাউন্ডেড যে পোরশন, এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস। আর ফিমেলে যেখান থেকে লেবিয়া মাইনরা আসে অর্থাৎ ইউরেথ্রাল ফোল্ড, এই জিনিসটা মেলে জন্ম দেয় অ্যাকচুয়াল যে পেনিস সেটার। আর ফিমেলে যেখান থেকে লেবিয়া মেজর আসে অর্থাৎ জেনিটাল সোয়েলিং, সেখান থেকে মেলে আসে স্ক্রটাম। ওকে, কালারটা দিয়ে একটু দেখার চেষ্টা করো আগে, আমি আগে এটা দেখিয়ে নিচ্ছি, পরে আলাদা করে দেখাবো আরেকবার। একটু দেখো, একটু ভালো করে দেখো, না বুঝতে পারলে সরি, হ্যাঁ আসল লেখাই দেখে হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে হচ্ছে তোমার তাহলে আপাতত শুধু ফিমেলের উপর কনসেন্ট্রেট করো, যেহেতু আমরা মাত্র ফিমেল পড়লাম। আমি আরেকবার সোয়েলিং গুলোর নাম বলতেছি। কই গেল? হ্যাঁ, আমার সব জিনিসপত্র কই? আচ্ছা হ্যাঁ, আরেকবার দেখো এই পুরা এই ছবিটা আরেকবার খেয়াল করো। তোমার সবার মাঝখানে যেটা ব্লু কালার, সবার মাঝখানে যেটা ব্লু কালার, এটা তো ক্লোয়েকাল মেমব্রেন। ঠিক আছে, ক্লোয়েকাল মেমব্রেনের চারপাশে কি অ্যাপিয়ার করেছে মেসেনকাইমাল সোয়েলিং, নাম হচ্ছে ক্লোয়েকাল ফোল্ড। ক্লোয়েকাল ফোল্ডের অ্যান্টেরিয়র পোরশনটার নাম হচ্ছে ইউরেথ্রাল ফোল্ড। ওকে, এই ক্লোয়েকাল ফোল্ডের
ক্রেনিয়াল যে ফিউশন, এই ক্রেনিয়াল ফিউশনের নাম হচ্ছে জেনিটাল টিউবারকল। ক্রেনিয়াল ফিউশনের নাম হচ্ছে জেনিটাল টিউবারকল। আর এই ক্লোয়েকাল ফোল্ডেরও ল্যাটারালি আরেকটা জিনিস অ্যাপিয়ার করেছে, এটার নাম হচ্ছে জেনিটাল ফোল্ড, অথবা আচ্ছা যে মানে আমি জেনিটাল ফোল্ড না বলে জেনিটাল সোয়েলিং বলি, ওইটাই ভালো হবে আর কি, জেনিটাল সোয়েলিং। তাহলে এই যে অ্যাশ কালার দিয়ে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে তোমার জেনিটাল সোয়েলিং, এটা হচ্ছে তোমার ইউরেথ্রাল ফোল্ড, এটা হচ্ছে জেনিটাল টিউবারকল। তাইলে এখন দেখো আবার বলি, এই জেনিটাল টিউবারকল থেকে ফিমেলে কি আসবে? ফিমেলে আসবে এখানে ক্লিটোরিস বা ক্লাইটোরিস। এপাশে কি আসবে? এখান থেকে আসবে লেবিয়া মাইনরা। আর বাইরেরটা থেকে কি আসবে? লেবিয়া মেজরা। তাহলে তোমরা যখন ফিমেল জেনিটাল ট্র্যাক্টের স্ট্রাকচার পড়বা, এক্সটার্নাল জেনিটালিয়া, তোমরা দেখবা কি লেবিয়া মাইনরাটা যেখানে ফিউজ হইছে ক্রেনিয়ালি, ওই জায়গাটার নাম হচ্ছে ক্লাইটোরিস। আর পোস্টেরিয়রলি যেখানে ফিউজ হয়েছে ওই জায়গাটাকে বলা হয় ফোরচেটি। তোমরা মনে হয় জানো অনেকে, মানে ফোরশেট। ওকে, আর এর বাইরে থাকে হচ্ছে অ্যাকচুয়ালি লেবিয়া মেজরা। ওকে, আর এর ভিতরে যে ওপেনিংটা, এটার নাম হচ্ছে ভেস্টিবিউল। এখানে কি কি ওপেনিং থাকে? ক্রেনিয়াল থাকে ইউরেথ্রাল ওপেনিং, আর এই থাকে হচ্ছে তোমার ভ্যাজিনাল ওপেনিং। এই ভ্যাজিনাল ওপেনিংটা ইনিশিয়ালি হাইমেন দিয়ে ক্লোজ থাকে। আশা করি সবাই বুঝতে পারছো। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, জি আপু। জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া আপনি কারেকশন করে দিয়েছিলেন যে ক্লাইটোরিস হচ্ছে ডেফিনেটলি পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস, কিন্তু এখানে হ্যাঁ তো হ্যাঁ দেখুন তাহলে মানে জিনিসটা হচ্ছে কি, মানে তোমার ওই যে ইউরোজেনিটাল সাইনাস থেকেই তোমার কিছু মেজেনকাইমাল সেল তোমার, মানে মানে আমি 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 আরেকবার বলতেছি, এই ছবিটা একটু দেখাই, যেখানে হচ্ছে আমি ক্লোয়েকা দেখাইছিলাম। এই যে এই ছবিটা একটু দেখো। তোমার কথা ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে কি, তোমার কিছু মানে মেজেনকাইম এই জায়গাটাতে এসেও জমে। হ্যাঁ, এই জায়গাটাতে মানে এসেও জমে, আবার এই জায়গাটাতেও জমে। আসলে এখানে দেখানোটা ঠিক হয় না ঠিক ঠিক মতো। যাই হোক, এই জেনিটাল টিউবারকলটা ডেফিনিটিভ পার্ট অফ ইউরোজেনাল সাইনাস থেকেই আসে, ঠিক আছে? বাট সাম মেজেনকাইমাল টিস্যু অলসো অ্যাকুমুলেট হেয়ার। আমি কি বললাম? ক্লোয়েকাল মেমব্রেনে যেরকম পেলভিক পার্ট অফ ইউরোজেনাল সাইনাসটা কন্ট্রিবিউট করছে চারপাশে, সরি আমি কি বলতেছি দাঁড়াও, ক্লোয়েকাল মেমব্রেনের চারপাশে যেরকম মেজেনকাইম অ্যাকুমুলেট করে 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 তোমার ক্লোয়েকাল ফোল্ড বানাইছে, ঠিক তেমনি তোমার ডেফিনিটিভ পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাসের চারপাশেও কিছু মেজেনকাইম জমছে জমছে, এবং এই পুরো জিনিসটাকেই নাম দেওয়া হচ্ছে জেনিটাল টিউবারকল। ওকে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। মানে সোজা কথা, এটা ডেফিনিটিভ ইউরোজেনাল সাইনাস থেকে আসে, ঠিক আছে, বাট জিনিসগুলো তো মাসকুলার এবং ভাস্কুলার, তাই না? হাইলি ভাস্কুলার, গ্ল্যান্স পেনিস এবং ক্লিটোরিস হাইলি ভাস্কুলার এবং মাসকুলারও বটে। সো ওই জিনিসগুলোর জন্য কিন্তু অবশ্যই মেজেনকাইমাল কন্ট্রিবিউশন লাগবে, শুধুমাত্র এন্ডোডার্ম থাকলে হবে না। ওই মেজেনকাইমাল কন্ট্রিবিউশনটাই তোমার ডেফিনিটিভ পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাসের চারপাশে অ্যাকুমুলেট করে গিভস রাইজ টু জেনিটাল টিউবারকল। ওকে, বুঝতে পারছো এখন? হ্যাঁ হ্যাঁ, আর কে কি জিজ্ঞেস করলা? ভাইয়া আমরা তো জানি হচ্ছে ক্লাইটোরিসের হচ্ছে হোমোজেনাস, ইন কেস অফ মেলে হচ্ছে পেনিস। তাহলে গ্ল্যান্স পেনিস আর ক্লাইটোরিস এই দুইটা সেম জায়গা থেকে ডেভেলপ কেন করছে, মানে জেনিটাল টিউবারকল থেকে? শোনো, মানে পেনিসের মানে ইয়েটা আমি তোমাকে এই ছবিটা একটু দেখাই, দাঁড়াও। মানে ঠিক মানে মানে মেলের পেনিস পুরাটা সিঙ্গেল একটা এন্টিটি না। দেখো তোমরা এই ছবিটা তোমরা যদি দেখে বুঝতে পারো, এটাকে তুমি পেনিস বলতে পারো, শ্যাফট অফ দ্য পেনিস, ঠিক আছে? আর এই যে উপরের যে অংশটা এরকম থাকে, এটাকে বলা হয় গ্ল্যান্স পেনিস। ওকে, তো এই যে শ্যাফট অফ দ্য পেনিস হচ্ছে ইকুইভ্যালেন্ট টু লেবিয়া মাইনরা। ওকে, কিন্তু গ্ল্যান্স পেনিসটা ইকুইভ্যালেন্ট টু ক্লাইটোরিস। ঠিক আছে, এখন বুঝতে পারছো? মানে তোমার জি ভাইয়া। কনসেপশনটা হচ্ছে যে এখানে ভুল ছিল, যে পুরো পেনিসটা হচ্ছে তোমার দুইটা ভাগে বিভক্ত, শ্যাফট এবং গ্ল্যান্স। এই শ্যাফটটা যেটা শ্যাফট হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট টু, তুমি এই ছবিটা দেখো তাহলে আরো বুঝতে পারবা। দাঁড়াও, এই যে দেখো, এই জায়গাটা হচ্ছে যে লেবিয়া মাইনরার ইকুইভ্যালেন্ট, আর এই জায়গাটা হচ্ছে ক্লাইটোরিসের ইকুইভ্যালেন্ট। এই যে লেবিয়া মাইনরা, এই যে ক্লাইটোরিস। ওকে, ক্লিয়ার? এখন ক্লিয়ার? এবং জি ভাইয়া। ক্লাইটোরিস এবং গ্ল্যান্স এই দুটো হচ্ছে যে হাইলি মোস্ট সেনসিটিভ অর্গান, হাইলি ভাস্কুলার অর্গান, এবং এই দুটোই আসছে জেনিটাল টিউবারকল থেকে। তোমরা এখন আর ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস না বলে রেদার তোমরা
বলো যে এই দুইটাই আসছে কোত্থেকে, জেনিটাল টিউবারকল থেকে। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে তাহলে আমরা ফিমেলের আলটিমেটলি আমরা কি পাইলাম? নাম্বার 1 কি? ক্লাইটোরিস। কোত্থেকে আসছে? জেনিটাল টিউবারকল থেকে আসছে। নাম্বার 2 কি? লেবিয়া মাইনরা। কোত্থেকে আসছে? ইউরেথ্রাল ফোল্ড থেকে আসছে অথবা ক্লোয়েকাল ফোল্ড। নাম্বার 3 কি? লেবিয়া মেজোরা। কোত্থেকে আসছে? জেনিটাল ফোল্ড অথবা জেনিটাল সোয়েলিং। ঠিক আছে? অনেক বইয়ে দেখবা এই জিনিসটার নাম দিয়েছে লেবিও স্ক্রটাল সোয়েলিং। এই নামটা হয়তো তোমাদের জন্য একটু ইজি হবে, কারণ এখান থেকে আলটিমেটলি স্ক্রটামের স্কিনটা আসে এবং লেবিয়া মেজরা আসে। ওকে, আচ্ছা, তাইলে গেল। তাইলে আর ক্লোয়েকাল মেমব্রেনটা তো এই ছবি পর্যন্ত দেখানো ছিল ইনট্যাক্ট, এই ছবি পর্যন্ত। আলটিমেটলি রাপচার করে কি কি ওপেন হয় এখান দিয়ে? এই যে ভ্যাজাইনা ওপেন হয়, ইয়েলো কালারের, ব্লু কালারের ইউরেথ্রা ওপেন হয়, আর পিছনে অ্যানোরেক্টাল মেমব্রেনটা রাপচার করে কি ওপেন হয়? অ্যানাল ক্যানাল ওপেন হয়, যেটা একটু পিঙ্ক কালার দিয়ে দেখানো হয়েছে। তাহলে দিস ওয়াজ দ্য ডেভেলপমেন্ট অফ ফিমেল জেনিটাল ট্র্যাক্ট এক্সটার্নালি। এখন আসি মেল। মেলটা আর আলাদা করে কিছু বলার নাই, খুবই ইজি, অলরেডি তোমরা বুঝতে পারবে এখন। তোমার দাঁড়াও, আচ্ছা একটু দেখো যে ফিমেলে তোমার যেই ক্লোয়েকাল ফোল্ডটার কথা যেটা বলছিলাম বা ইউরেথ্রাল ফোল্ড, ওটা কিন্তু ওপেন থাকে, খোলা থাকে, বন্ধ হয় না কখনো। বাট মেলের ক্ষেত্রে দেখো এটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসা শুরু করে। কার চারপাশে বন্ধ আসা শুরু করে? এই যে এখান দিয়েই কিন্তু ইউরেথ্রাটা রান করে, ঠিক আছে? দেখো তোমার এই যে ইউরেথ্রাটা না, এই ইউরেথ্রাটার উপর দিয়েই তোমার এই তোমার এই কি বলবো এটার নাম কি, ইউরেথ্রাল ফোল্ডটা ইউরেথ্রার চারপাশে এভাবে ক্লোজ করা শুরু করে। একটা সময় পুরোপুরি যখন ক্লোজ হয়ে যায় তখন আর ইউরেথ্রাকে দেখা যায় না। দেখো এখানে একটা সময় পুরোপুরি ক্লোজ হয়ে গেছে। আমি আবার বলছি দেখো এখানে একটু খেয়াল করো, তোমার এই জায়গাটাতে ক্লোজ হয়নি এখনো, বাট তোমরা আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি আসলে একটু আই এম গেটিং অ্যাহেড অফ মাইসেলফ, আমি আরেকবার একটু বলি। দেখো শুরুতে তোমার এরকম ছেলেদেরটাও লেবিয়া মাইনরার মতোই থাকে, হ্যাঁ। আর ছেলেদের যেহেতু পেনাইল ইউরেথ্রা বা স্পঞ্জি ইউরেথ্রা, সো ওদের কিন্তু ওই যে লম্বা যে ইউরেথ্রাটা আমি কি বলেছিলাম আগের দিন, প্রোস্টাটিক ইউরেথ্রার লেংথ হচ্ছে সম্ভবত 3.5, মেমব্রেনাস ইউরেথ্রার লেংথ হচ্ছে 1.5, আর স্পঞ্জি ইউরেথ্রার লেংথ হচ্ছে পুরো 15 সেন্টিমিটার। সো ফিমেলে কিন্তু জাস্ট এই দুইটা থাকে দেখে ক্লোয়েকাল মেমব্রেন রাপচার করলে ডিরেক্ট তারা সোজাসুজি ওপেন করে, কিন্তু মেলের ক্ষেত্রে স্পঞ্জি ইউরেথ্রাটা অনেক লম্বা, তো ইট স্টিল কিপস অন রানিং। ওকে, তো আমরা যখন তাহলে মেলের ক্ষেত্রে তোমার স্পঞ্জি ইউরেথ্রাটা এভাবে রান করতেছে, আর লেবিয়া মাইনরার করেসপন্ডিং যেই অংশটা এটা এভাবে আস্তে আস্তে চারপাশ থেকে ক্লোজ হয়ে আসা শুরু করে, এর চারপাশে জড়ায় ধরা শুরু করে, জড়ায় ধরে 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 একটা সময় পুরাপুরি এর উপরে গ্রো করে যায়। দেখো মানে চারপাশ থেকে এটাকে এনক্লোজ করা শুরু করে একসময় পুরোপুরি এনক্লোজ করে যায়। এবং তোমার এই জিনিসটাই ইট গিভস রাইজ টু শ্যাফট অফ দ্য পেনিস, ঠিক আছে? তাহলে শ্যাফট অফ দ্য পেনিস কোথা থেকে আসে? ফ্রম দ্য ইউরেথ্রাল ফোল্ড অথবা ফ্রম দ্য ক্লোয়েকাল ফোল্ড। আর এই যে অংশটা এটা হচ্ছে তোমার কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে জেনিটাল টিউবারকল থেকে, এবং এটা হচ্ছে তোমার গ্ল্যান্স। ওকে, ঠিক আছে। তাহলে আমি ক্রস সেকশন করে দেখিয়েছি আর কি, যে একটা সময় তোমার ইউরেথ্রাটা সামনের দিকে একটু খোলা থাকে, একটু এক্সপোজ থাকে, একটু দেখা যায়, বাট আলটিমেটলি পুরাটাই ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? এরপর দেখো স্পঞ্জি ইউরেথ্রাটা রান করে আপ টু দ্য এন্ড অফ দ্য শ্যাফট, কিন্তু গ্ল্যান্সটা তো এখানে ওভারগ্রো করে, তাই না? তো এই যে তোমার স্পঞ্জি ইউরেথ্রাটা কিন্তু গ্ল্যান্স পর্যন্ত যায় না। কোন পর্যন্ত যায়? শ্যাফট পর্যন্ত যায়। কি হয়, গ্ল্যান্স থেকে তোমার আরেকটা টিউব গ্রো করতে 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 স্পঞ্জি ইউরেথ্রার সাথে মিলে যায়। তাহলে কি বললাম আমি? শ্যাফটের মধ্য দিয়ে কে রান করতেছে? স্পঞ্জি ইউরেথ্রা বা পেনাইল মানে বা স্পঞ্জি ইউরেথ্রা বা পেনাইল ইউরেথ্রা। বাট দ্য পেনাইল ইউরেথ্রা ডাজেন্ট রিচ টু দ্য এন্ড অফ দ্য গ্ল্যান্স পেনিস। যদি রিচ না করে তাহলে কি
ইউরিনেট করতে পারবে? পারবে না তো, তাই না? এজন্য গ্ল্যান্ডস থেকে আরেকটা মানে টিউব ইনওয়ার্ড গ্রো করে 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 রিচেস দ্য স্পঞ্জি ইউরেথ্রা এবং ইট কমপ্লিটস দ্য হোল ইউরিনারি প্যাসেজ অফ মেল। এই যে যেই পার্টটা ওভারগ্রো করলো, সরি যে পার্টটা গ্রো করলো গ্ল্যান্ডস পেনিসের ভিতর দিয়ে, এটার নাম হলো এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস। এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস। তাহলে তোমাদের যদি প্যাথওয়ে অফ স্পার্ম বা প্যাথওয়ে অফ ইউরিন জিজ্ঞেস করে মেলদের ক্ষেত্রে, তোমরা স্পঞ্জি ইউরেথ্রা বলে থেমে গেলে হবে না, এরপর বলতে হবে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস। ওকে, এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস। তাহলে স্পঞ্জি ইউরেথ্রা কোন জার্মলেট থেকে আসছে? ফ্রম এন্ডোডার্ম। আর এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসটা যদিও এটা মেজেনকাইমাল টিস্যু বলছি, এটা অ্যানাটমির কোয়েশ্চেন। এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসটা আসছে তোমার এক্টোডার্ম থেকে, ঠিক আছে? এক্টোডার্ম, এটা একটু কনফিউজিং মনে হইতে পারে, তাও এটা এই পার্টটা শুধু এই যে কমলা পার্টটা এটা আসছে এক্টোডার্ম থেকে। ওকে, তাহলে এখন আমরা একটু হ্যাঁ, এটারই কি আরেকটা নাম হচ্ছে নেভিকুলার ফসা? নেভিকুলার ফসাটা ঠিক এটা না, আমি তোমাকে বলি। নেভিকুলার ফসা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসের মধ্যেই, এক্সটার্নাল মানে ইউরেথ্রাল মিয়েটাসের মধ্যে একটা ডাইলেটেশন থাকে। হ্যাঁ, এর মধ্যে এই জায়গাতে একটা ডাইলেটেশন থাকে, এটার নাম হচ্ছে নেভিকুলার ফসা। ওকে, এটা পুরোটা নেভিকুলার হ্যাঁ, ফসা না। মিয়াটাস মানে কি মিন করে, মানে মিয়াটাসের মিনিংটা কি? মিয়েটাস মানে ওপেনিং, ওপেনিং। ওকে, আর কিছু না। এক্সটার্নাল ইউরেথ্রাল ওপেনিং, ঠিক আছে? এক্সটার্নাল অডিটরি আচ্ছা। মিয়েটাস বা এক্সটার্নাল অডিটরি ওপেনিং, ঠিক আছে? মিয়েটাস মানে ওপেনিং, আর কিছু না, একটা ডোর, দরজা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমাদের তাহলে মেল এক্সটার্নাল জেনিটালিয়ার ডেভেলপমেন্ট কিন্তু আমরা অলরেডি পড়ে ফেললাম। শুধু কি বাকি থাকলো? তোমার যে জেনিটাল ফোল্ড বা জেনিটাল সোয়েলিং, সেখান থেকে কি আসবে? সেখান থেকে স্ক্রটামের যে আউটার সারফেসটা, স্কিন, ওইটা আসবে। ওকে, গেল। এখন আমরা তাহলে মেইলের কিছু এক্সটার্নাল জেনিটালের অ্যানোমালি একটু পড়ি, তবে তার আগে আমাদের একটু কিছু জিনিস জানতে হবে। অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য পেনিসটা একটু জানতে হবে। ইরেক্ট অবস্থায়, ইরেক্ট অবস্থায় পেনিসের যে অ্যানাটমিক্যাল পজিশন, সরি, ইরেক্ট অবস্থায় পেনিসটা হচ্ছে মানে ওইটাই হচ্ছে পেনিসের মানে অ্যানাটমিক্যাল পজিশন। লাইক নিউট্রাল অবস্থায় দ্য পেনিস হ্যাংস ডাউন লাইক দিস। ওকে, এই হচ্ছে স্ক্রটাম, বাট দিস ইজ নট দ্য অ্যানাটমিক্যাল পজিশন, বাট দ্য অ্যানাটমিক্যাল পজিশন ইজ লাইক দিস, লাইক দিস, মানে লাইক দিস। এখন এই অবস্থায় তোমার তাহলে এ হচ্ছে তোমার এই সারফেসটা হচ্ছে, এটাকে বলা হয় ভেন্ট্রাল সারফেস, আর এই সারফেসটাকে বলা হয় ডরসাল সারফেস। তাহলে অ্যানাটমিক্যাল পজিশন জানাটা ভেন্ট্রাল ডরসাল জানার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাইলে পেনিসের অ্যানাটমিক্যাল পজিশনটা হচ্ছে তোমার এই দিকটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, আর পিছনের দিকটা হচ্ছে ডরসাল সারফেস। আর এই যে হচ্ছে তোমার ইউরেথ্রাটা এভাবে রান করতেছে, স্পঞ্জি ইউরেথ্রাটা। ওকে, এটা কোথায় যে ওপেন করতেছে? একদম টিপ অফ দ্য গ্ল্যান্স পেনিসে। সেখানে কার সাথে মিট করতেছে? সেখানে মিট করতেছে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসের সাথে। ওকে, এখন দেখো কনজেনিটালি এটা একদম টিপ অফ দ্য গ্ল্যান্সে ওপেন না করে কোথায় কোথায় ওপেন করতে পারে? ভেন্ট্রাল অ্যাসপেক্ট ওপেন করতে পারে অফ দ্য শ্যাফট, ডরসাল অ্যাসপেক্ট ওপেন করতে পারে অফ দ্য শ্যাফট। যদি ভেন্ট্রাল অ্যাসপেক্টে ওপেন করে তখন এটা নাম হয় হাইপোস্পেডিয়াস, যদি ডরসাল অ্যাসপেক্ট ওপেন করে তখন এটা নাম হয় এপিস্পেডিয়াস, ঠিক আছে? তাহলে তাহলে নরমালি দ্য ইউরেথ্রা শুড ওপেন অন দ্য ভেন্ট্রাল অ্যাসপেক্ট, সরি অ্যাট দ্য টিপ অফ দ্য গ্ল্যান্স পেনিস। যদি শ্যাফটের ভেন্ট্রালি বা ডরসালও ওপেন করে, এটা যে কোনো জায়গায়, এটা এখানেও ইভেন কি এই জায়গায় হইতে পারে, এখান থেকে শুরু করে এখানে যে কোনো জায়গায়, অথবা এখান থেকে সেখানে যে কোনো জায়গায় যদি ওপেন করে, সেটাকে আমরা কি বলি? যদি ভেন্ট্রাল অ্যাসপেক্ট ওপেন করে তখন এটার নাম হচ্ছে হাইপোস্পেডিয়াস। কেন এটার নাম হাইপোস্পেডিয়াস হয়েছে? কারণ নিউট্রাল অবস্থায় ইউরিনটা তখন কোন দিক দিয়ে বের হবে? নিচ দিয়ে বের হবে না? আচ্ছা, আর এপিস্পেডিয়াসটা কেন নাম এপি হয়েছে? কারণ নিউট্রাল অবস্থায় তখন ইউরিনটা উপর দিয়ে বের হবে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে এপিস্পেডিয়াস। তাহলে হাইপোস্পেডিয়াস কি? ইউরেথ্রা ওপেনিং অন ভেন্ট্রাল অ্যাসপেক্ট, আর ইপিস্পেডিয়াস কি? ইউরেথ্রা ওপেনিং অন দ্য ডরসাল অ্যাসপেক্ট। আচ্ছা, হ্যাঁ, ভেন্ট্রাল আর ডরসাল অ্যাসপেক্টটা বুঝতেছি। আচ্ছা, পেনিসের ইরেক্ট যে পোশ্চার, সেই ইরেক্ট পোশ্চারটাই হচ্ছে পেনিসের অ্যানাটমিক্যাল পজিশন। নরমালি হচ্ছে এই হচ্ছে পেনিসের নিউট্রাল অবস্থান, ঠিক আছে? কিন্তু আমরা এই অবস্থানটাকে অ্যানাটমিক্যাল পজিশন বলি না। অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে ইরেক্ট যে পোশ্চার, সেটা।
ওকে, এখন হচ্ছে তোমার এই হচ্ছে তোমার যেহেতু ইরেক্ট অবস্থায় অ্যানাটমিক্যাল পজিশন, সো এই অবস্থায় সামনের অংশটা হচ্ছে তোমার ভেন্ট্রাল অ্যাসপেক্ট, পিছনের অংশটা হচ্ছে ডর্সাল অ্যাসপেক্ট। তাহলে নিউট্রাল অবস্থায় কি হচ্ছে, এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাসপেক্ট, এটা ডর্সাল কি, তাহলে খেয়াল রাখবা ইরেক্ট অবস্থায় ধরলে পেনিসের সামনের যে সারফেসটা এক্সপোজ থাকে সেটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, পিছনের সারফেস হচ্ছে ডর্সাল সারফেস। এখন পেনিসটা যদি ভেন্ট্রাল ইউরেথ্রাল মিয়েটাসটা যদি গ্ল্যান্ডস পেনিস ওপেন না করে ইউরেথ্রাটা যদি ভেন্ট্রাল অ্যাসপেক্টে ওপেন করে, ভেন্ট্রাল অ্যাসপেক্টে, তখন আমরা এটাকে কি বলবো, হাইপোস্পেডিয়াস। আর যদি এটা ডর্সাল অ্যাসপেক্ট ওপেন করে তখন এটাকে বলবো আমরা এপিস্পেডিয়াস। ঠিক আছে, বুঝতে পেরেছো? নরমালি ওপেন করার কথা ছিল হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাসে, একদম টিপ অফ তাই দ্য না? গ্ল্যান্স পেনিসে দেখো, ও আচ্ছা। একদম টিপ অফ দ্য গ্ল্যান্স ওপেন করার কথা ছিল, বাট যদি ভেন্ট্রাল সারফেস ওপেন করে সেটা হচ্ছে হাইপোস্পেডিয়াস, যদি ডর্সাল সারফেস ওপেন করে সেটা হচ্ছে এপিস্পেডিয়াস। ওকে, এখন একটু জি দেখো ভাইয়া। ইনসিডেন্স দেখো, এটা হচ্ছে 1 in 400 আর এটা হচ্ছে 1 in 10,000, তাহলে মোর কমন হচ্ছে হাইপোস্পেডিয়াসটা। ওকে, এখন হচ্ছে তাহলে আমরা হোমোলোগাস যে জেনিটালিয়া মানে ইনডিফারেন্ট, যে মানে ইনডিফারেন্ট এক্সটার্নাল জেনিটালিয়া কোনটা, যে অবস্থায় তোমার মেল ফিমেল কোনোটাই বোঝা যায় না, এই পর্যন্ত, এই যে দাঁড়াও, এই পর্যন্ত ইনডিফারেন্ট, এখানে মানে জেনিটাল টিউবারকল থাকে, ক্লোয়েকাল ফোল্ড থাকে, জেনিটাল ফোল্ড থাকে, কিন্তু এটা থেকে আলটিমেটলি মেল ফিমেল আলাদা হয়ে যায়। জেনিটাল টিউবারকল থেকে মেল অ্যারাইজ করে গ্ল্যান্স পেনিস, ফিমেল অ্যারাইজ করে ক্লাইটোরিস। জেনিটাল সোয়েলিং থেকে মেল অ্যারাইজ করে লেবিয়া মেজোরা, মেল অ্যারাইজ করে স্ক্রোটাম, ফিমেল অ্যারাইজ করে লেবিয়া মেজোরা। ইউরিথ্রাল ফোল্ড থেকে ফিমেল অ্যারাইজ করে লেবিয়া মাইনোরা, মেল অ্যারাইজ করে পেনিস। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, বেসিক্যালি এই পর্যন্তই ছিল। এখন হচ্ছে আমি আগের দিনের ইয়েটা সলভ করবো আর কি। তো ইন দ্য মিন টাইম কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, জিজ্ঞেস করতে পারো, আমি স্ক্রিন শেয়ার ভাইয়া শুরু করতে করতে। হ্যাঁ আজকে তো আমরা হচ্ছে টেস্টিসের ডিসেন্টটা পড়লাম, তো হচ্ছে কিডনির যে অ্যাসেন্ডিংটা ছিল না, তো ওইটার হচ্ছে কিডনি অ্যাসেন্ড করার মেইন রিজন কি ছিল হচ্ছে রিচ ব্লাড সাপ্লাই, হ্যাঁ হ্যাঁ, কারণ মানে ডিরেক্ট ব্রাঞ্চ কিডনির অফ কাজই হচ্ছে, অ্যাবডোমিনাল হ্যাঁ অ্যাওর্টা হ্যাঁ দিয়ে হ্যাঁ সাপ্লাই পাওয়ার জন্যই কি এটা করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ছিল মেইন রিজন কিডনির অ্যাসেন্ডের। কারণ কিডনির কাজই আর হচ্ছে, ভাইয়া শোনো, যে যার কাজের সুবিধার জন্য সুবিধাজনক জায়গায় যায়। কিডনির কাজ ভালো মতো করার জন্য তাকে আরো উপরে যাইতে হবে যেন সে আরো ভালো ব্লাড ফ্লো পায়। টেস্টিসের কাজটা ঠিক মতো করার জন্য তাকে আরো নিচে আসতে হবে যেন তার টেম্পারেচারটা সে কম পায়। ঠিক আছে? হ্যাঁ, যখন ডেভেলপ করছিল পেলভিক রিজিয়নে তখন কি ইন্টারনাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই পাচ্ছিল? কে? কিডনি? হ্যাঁ। হ্যাঁ, আমি এই জিনিসটা আসলে একটু বলতে গেছিলাম। জিনিসটা হচ্ছে কি, কিডনি আর টেস্টিস এখানে কিছু পার্থক্য আছে। কিডনি তার আগের ব্লাড সাপ্লাইটা অ্যাবান্ডন করে নতুন জায়গায় এসে নতুন ব্লাড সাপ্লাই নেয়। ওকে, কিন্তু টেস্টিস তার আগের ব্লাড সাপ্লাইটাকেই ধরে রাখে। ঠিক আছে, মানে কিডনি নতুন জায়গায় যেয়ে তার পুরনো বন্ধুদেরকে ভুলে যায়, কিন্তু টেস্টিস তার পুরনো ফ্রেন্ডটাকে সাথে করে নিয়ে আসে। ঠিক আছে? ওকে, জি ভাইয়া। ভাইয়া হচ্ছে ওটা কি ইন্টারনাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই পাচ্ছিল ফার্স্টে যখন কিডনি হ্যাঁ ডেভেলপ হ্যাঁ করতেছিল? হ্যাঁ, ওইটা ইন্টারনাল আর্লিক আর্টারিস ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই পাচ্ছিল। আচ্ছা, তো তাহলে আমরা এখন একটু স্ক্রিন শেয়ার শুরু করব। আচ্ছা, তোমরা কোয়েশ্চেন করতে পারো, সমস্যা নেই, বাট ইন দ্য মিন টাইম আমি স্ক্রিন শেয়ার শুরু করছি আর কি। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন করতে পারো। আজকের অ্যাসেসমেন্টটা বেশ ইজি ছিল আমার কাছে মনে হয়, অবশ্য আমার কাছে তো সব ইজি লাগবে, আমি তোমাদের পড়াইছি। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আই থিঙ্ক উই ক্যান স্টার্ট, রাইট? ঠিক আছে, স্ক্রিন শেয়ার করছি আমি, ওয়েট।
আচ্ছা এভাবেই দেখাই, এভাবে বেশি ইয়ে হয়ে যায়। আচ্ছা, রিগার্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ টেস্টিস, প্রিমোডিয়াল জার্ম সেলস ক্যারি XY সেক্স ক্রোমোসোম। মানে আসলে মানে এটা একটু ট্রিকি কোয়েশ্চেন একদিক দিয়ে, তবে যেহেতু টেস্টিসের ডেভেলপমেন্ট অবশ্যই এখানে XY ক্রোমোসোমই থাকতে হবে, যেখানে আমাদের বডির ছেলেদের শরীরে যত কোষ আছে সব কোষেই XY ক্রোমোসোম, সেটা প্রিমোডিয়াল জার্ম সেল হোক আর যেই সেলে হোক না কেন। ওকে, তাহলে এটা হচ্ছে ট্রু। আচ্ছা, দ্য প্রিমিটিভ অবলিক প্রাইমারি সেক্স কর্ডস ডিসোসিয়েট, এটা ফলস। প্রিমিটিভ যে সেক্স কর্ড সেটাই কিন্তু মেডুলারি সেক্স কর্ড, একদম ডিপে পেনেট্রেট করে তারা। তাহলে মেলে কিন্তু মেডুলারি সেক্স কর্ডগুলো পারসিস্ট করে এবং ওগুলাই ডেফিনিটিভ সেক্স কর্ড হয়ে যায়, সো এটা ফলস। দ্য টেস্টিস অর মেডুলারি কর্ডস ডেভেলপ, এটা ট্রু। টেস্টিস কর্ড বা মেডুলারি কর্ড, মেডুলারি কর্ডের আরেক নাম টেস্টিস কর্ড। টেস্টিস কর্ড রিমেন সলিড থ্রু আউট লাইফ, এটা কিন্তু ফলস। ফলস কেন? কারণ আমরা জানি যে টেস্টিস মানে টেস্টিস কর্ড মানে কি, টেস্টিস কর্ড হচ্ছে মেডুলারি কর্ডের আরেকটা নাম। তো মেডুলারি কর্ড যদি সারা জীবন সলিড থাকে তাহলে তো হবে না। আমরা কি জানি যে একটা সময় এটা ক্যানালাইজেশন হয়ে যায়, সেমিনিফেরাস টিউবিউল তৈরি হয়, তাই না? তাহলে এটা ফলস। লিডিক সেলস আর ডিরাইভড ফ্রম মিজেনকাইম অফ গোনাডাল, আচ্ছা, লিডিক সেলস আর ডিরাইভড ফ্রম মেজেনকাইম অফ দ্য গোনাডাল রিজ অফ পেলভিক রিজিয়ন, এটা কিন্তু ট্রু। আমি কি বলেছিলাম আগের দিন, সার্টলি সেলটা আসে কোথা থেকে? এপিথেলিয়াল সেল থেকে, মানে লাইনিং এপিথেলিয়াম যে সেলটা, সারফেস এপিথেলিয়াম অফ দ্য গোনাডাল রিজ। কিন্তু তোমার মানে এর মধ্যে যে সাদা কালারের যে মেজেনকাইমটা দেখিয়েছিলাম সেখান থেকে কিন্তু ইন্টারস্টিশিয়াল সেল অথবা লিডিক সেলটা আসছিল, সো এটা ট্রু। ওকে, এখন আসি রিগার্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ওভারি, এখানে কি বলে? ভাইয়া হ্যাঁ বলো। জি, ভাইয়া ল্যাংম্যানে তো লেখা আছে যে টেস্টিস কর্ড যেটা, এটা হচ্ছে পিউবার্টি পর্যন্ত নাকি ক্যানালাইজড হয় না, মানে পিউবার্টি পর্যন্ত এটা সলিড থাকে। পিউবার্টি পর্যন্ত সলিড থাকে, ঠিক আছে, কিন্তু এখানে কোয়েশ্চেনটা দেখো, রিমেন সলিড থ্রু আউট দ্য লাইফ। হ্যাঁ ভাইয়া, তাহলে এটা হচ্ছে সেমিনিফারাস টিউবুলের সাথে কিভাবে কানেক্টেড হচ্ছে? মানে আমি সেমিনিফারাস তোমাকে একটু টিউবুল বলি, এগুলা সব ফিমেলে বেশিরভাগ ডেভেলপমেন্টই ইন্ট্রাইউটের লাইফে কমপ্লিট হয়ে যায়, বাট মেলে পুরাটা ডেভেলপমেন্ট কমপ্লিট হয় আসলে পিউবার্টির সময় যে, ঠিক আছে, পিউবার্টির সময় যেই রেটি টেস্টিসটা কমিউনিকেশন এস্টাবলিশ করে ডাকটিউলি ইফারেন্টিসের সাথে, ঠিক আছে, তখনই আসলে এটার ইয়ে হওয়া প্রয়োজন হয়, ঠিক আছে। জি ভাইয়া। আসলে তাহলে আমার এই জিনিসটা আগের দিন বলা উচিত ছিল, আমি বলি নাই। আচ্ছা হ্যাঁ, কি কি বললা আবার বলো। তাহলে স্পারমাটোজেনেসিসটাও ওই পিউবার্টিতে শুরু হয়? হ্যাঁ, স্পার্মাটোজেনেসিসটা পিউবার্টিতে শুরু হয়, মানে এর আগে তো স্পার্মাটোজেনেসিস করে কোনো কাজ নাই, তাই না? হ্যাঁ। ওকে, আমরা জেনারেল এমব্রায়ো যখন পড়বো তখন একটু একটা পার্ট আছে সেখানে যে মেলের কখন স্পার্মাটোজেনেসিস শুরু হয় আর ফিমেলের কখন ওজেনেসিস শুরু হয়। তোমরা দেখবা কি ফিমেলের ওজেনেসিসটা ইন্ট্রাইউটেরিন লাইফ থেকে শুরু হয় বাট অ্যারেস্ট হয়ে থাকে পিউবার্টি পর্যন্ত, আর মেলেরটা আনকোরা ভাবে শুরুই হয় আল্লাহর ওয়াস্তে পিউবার্টির সময়, এর আগে শুরুই হয় না, ঠিক আছে। যাই হোক, জি এখন ভাইয়া। রিগার্ডিং দ্য ভাইয়া লিডিক সেলের ডেভেলপমেন্টটা একটু রিপিট করেন। তুমি কি আগের ক্লাসটা করেছিলা? ভাইয়া হাফ পড়ছিলাম। আচ্ছা শোনো, তোমার টেস্টিসের ভিতরে তোমার মানে সেমিনিফেরাস টিউবিউল থাকে, সেমিনিফেরাস টিউবিউলগুলোর ভিতরে একরকম সেল ডেভেলপ করে, এগুলোর নাম হচ্ছে সার্টলি সেল। আর সেমিনিফেরাস টিউবিউলের বাইরে ইন্টারস্টিশিয়াল স্পেসে কিছু সেল ডেভেলপ করে, এটাকে বলা হয় লিডিক সেল। তো ওই যে যেই স্পেসটা বললাম ইন্টারস্টিশিয়াল স্পেস, ওই স্পেসটার নামই হচ্ছে হচ্ছে তোমার মানে ওই স্পেসটা আসছেই হচ্ছে তোমার মেজেনকাইম থেকে। তো যেহেতু মেজেনকাইম থেকে আসছে সেহেতু এটা ট্রু যে লিডিক সেলস ডেভেলপ ফ্রম দ্য মেজেনকাইম, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এটা আসলে আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, আগের ক্লাসটা না করার কারণে যদি কোনোটা বুঝতে না পারো তাহলে আসলে তোমার একার জন্য আরো অনেকের কিন্তু টাইম নষ্ট হবে, ঠিক আছে। আই উড সাজেস্ট যে তোমরা যে টাইমটা দেওয়া হয়েছিল ওর মধ্যে আশা করি যে ক্লাসটা করে নিছো,
অথবা 24 ঘন্টা যখন ভিডিও রাখা ছিল তখনও দেখে নিয়েছো, ওইটা না দেখে পরের ক্লাসটা করাটা আসলে একটু টাফ হয়ে যায় আর কি, ঠিক আছে? আমি এমনিতেই কিন্তু তোমাদের অনেকে জেনারেল সিস্টেম কিছুই পড়ো নাই, ফার্স্ট ইয়ারে আছো, তাদের জন্য আমি কিছুটা বেসিক নলেজের জন্য অনেক কিছু ইনক্লুড করছি। এর মধ্যেও তোমরা যদি একটা ক্লাস অর্ধেক করে দেন পরের ক্লাসে আসো, তাহলে আসলে তোমার জন্য যেরকম কষ্ট, আমার পড়ানোটা কিন্তু ইফেক্টিভ হবে না, প্লাস অন্যদেরও টাইম নষ্ট। সো কাইন্ডলি একটু প্লিজ মেনটেন দ্য হায়ারার্কি, ঠিক আছে? একটা ক্লাস করে পুরাটা করে একটা ক্লাস করো, যদি না করতে পারো অবশ্যই ভাইয়াদেরকে জিজ্ঞেস করো যে ভাইয়া ভিডিওটা লাগবে ভাইয়া, প্লিজ একটু ফলো করো জিনিসটা। কারণ মানে তোমাদের হয়তো অনেক টাইম আছে, তোমরা যারা ফার্স্ট ইয়ারে, যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের তো টাইম একদম নাই, তাদের এখন প্রত্যেকটা মিনিট খুবই জরুরি। সো তাদের জন্য হলেও আমি বলবো যে তোমরা একটু টাইম এফিশিয়েন্ট হও প্লিজ। ওকে, ঠিক আছে। এখন আসি রিগার্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ ওভারি। প্রিমোডিয়াল জার্ম সেলস ক্যারি XX সেক্স ক্রোমোসোমস, এটা ঠিক আছে, ফিমেলের ক্ষেত্রে XX ক্রোমোসোম। দ্য প্রিমোডিয়াল সেক্স কর্ডস ডিসোসিয়েট, ঠিক আছে এটা। মানে প্রথম যে সেক্স কর্ডগুলো অ্যাপিয়ার করে সেগুলো হচ্ছে মেডুলারি সেক্স কর্ড, এরপরে যে সেক্স কর্ডগুলো অ্যাপিয়ার করে সেগুলো হচ্ছে কর্টিক্যাল সেক্স কর্ড। সো ফিমেলে কিন্তু মেডুলারি সেক্স কর্ডগুলো ডিসঅ্যাপিয়ার করে যায়, শুধুমাত্র কর্টিক্যাল সেক্স কর্ডগুলোই পারসিস্ট করে, মানে পরে এগুলো আবার ডেভেলপ করে সেকেন্ডারিলি। সো ওইটা হচ্ছে, তাহলে এটা ট্রু। দ্য কর্টিক্যাল কর্ডস ডেভেলপ, কর্টিক্যাল কর্ড বা সেকেন্ডারি কর্ড যাই বলো, দে ডেভেলপ, এটা ট্রু। কর্টিক্যাল কর্ডস স্প্লিট ইনটু আইসোলেটেড সেল ক্লাস্টার্স, এটাও ট্রু। মানে কর্টিক্যাল কর্ড মানে যে কোনো কর্ড কি শুরুতে এর মধ্যে অনেকগুলো জার্ম সেল থাকে, তাই না? বাট একটা সময় প্রত্যেকটার মধ্যে একটা করে জাস্ট একটা জার্ম সেল, তার বাইরে ফলিকুলার সেল থাকে, সো এটাও ট্রু। ফলিকুলার সেলস আর ডিরাইভড ফ্রম দ্য সারফেস এপিথেলিয়াম, এটাও ট্রু। মেইলে সার্টোলি সেল ডিরাইভ ফ্রম সারফেস এপিথেলিয়াম, ফিমেলে ফলিকুলার সেল ডিরাইভ ফ্রম সারফেস এপিথেলিয়াম। ঠিক একইভাবে মেইলে লিডিক সেল আর ডিরাইভ ফ্রম ইন্টারস্টিশিয়াম, আবার ফিমেলে থিকা সেল, থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, যারা জানো তাদের জন্য বলতেছি, দে আর ডিরাইভ ফ্রম দ্য ইন্টারস্টিশিয়াম বা মেজেনকাইম। ইন কেস অফ ফিমেল, ফলোইং স্ট্রাকচারস ডেভেলপ ফ্রম দ্য প্যারামেজোনেফ্রিক ডাক্ট, এটা ইজি তো এটা। ইউটেরাস ট্রু, ওভারি ফলস, ওভারি হচ্ছে গোনাডাল রিচ থেকে আসে। ফ্যালোপিয়ান টিউব, এটা ট্রু। লোয়ার থার্ড অফ ভ্যাজাইনা, এটা ফলস। লোয়ার থার্ড অফ ভ্যাজাইনা কোথা থেকে আসে? আগের দিন তো আমি কিছু বলিই নাই ভ্যাজাইনা নিয়ে প্যারামেজোনেফ্রিক ডাক্টের সাথে রিলেশন, আজকেও তোমরা যে পড়লা লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজাইনা কিন্তু ইউরোজেনিটাল সাইনাস থেকে আসে, নট ফ্রম দ্য প্যারামেজোনেফ্রিক ডাক্ট, সো এটা ফলস। আর হচ্ছে ইউরেথ্রা, এটাও ফলস। ইউরেথ্রা আসে কোত্থেকে? ইউরেথ্রা আসে তোমার ইউরোজেনিটাল সাইনাস থেকে। আচ্ছা, ফলোইং আর দ্য ডেরিভেটিভস অফ মেজোনেফ্রিক ডাক্ট ইন মেল। এপিডিডাইমিস, এটা ট্রু। সেমিনাল ভেসিকল, এটাও ট্রু। সেমিনাল ভেসিকল হচ্ছে তোমার ভাস ডিফারেন্সের ওইখানে একটা আউটগ্রোথ। এরপর হ্যালো, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। আচ্ছা আচ্ছা, সরি সরি, আমার নেটটা চলে গিয়েছিল। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো। জি হ্যাঁ হ্যাঁ, জি ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে, সরি আমার নেটটা মানে আমার কারেন্টই চলে গেছে আর কি। যাই হোক, সমস্যা নেই। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম, দ্য থিং ইজ, তাহলে এপিডিডাইমিস আসে কোত্থেকে? এপিডিডাইমিস আসে ইয়ে থেকে, মেজোনেফ্রিক ডাক্ট থেকে, সেমিনাল আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তারপর ইজাকুলেটরি ডাক্টটাও কিন্তু আসে ইয়ে থেকে, ওখান থেকে, মেজোনেফ্রিক ডাক্ট থেকে। ইজাকুলেটরি ডাক্ট কি? দ্য পার্ট অফ দ্য যে মানে মেল ডাক্ট ডিস্টাল টু দ্য সেমিনাল ভেসিকল, এই সেমিনাল ভেসিকলের ডাক্ট আর ভাস ডিফারেন্স একসাথে হয়ে কিন্তু ইজাকুলেটরি ডাক্ট হয়। আচ্ছা, এখন হচ্ছে রেটি টেস্টিস, ঠিক আছে? রেটি টেস্টিসটা হচ্ছে, এটা কিন্তু গোনাডাল রিচ থেকে আসে, এটা কিন্তু ওই যে সেক্স কর্ড, যেটা সেক্স কর্ড থেকে আসে, সো এটা ফলস।
হচ্ছে প্রস্টেট। প্রস্টেট নিয়ে কিন্তু আমি কিছুই বলি নাই। আচ্ছা তোমরা মনে বলতে পারো যে ভাইয়া প্রস্টেট নিয়ে তো কিছু বললেন না, এটা আসলে মনে মিস হয়ে গেছে। শুনো, প্রস্টেট হচ্ছে কিছু না, ইউরেথ্রার যে প্রোস্টাটিক ইউরেথ্রা না, প্রোস্টাটিক ইউরেথ্রা যেখান থেকে আসে পেলভিক পার্ট অফ ইউরোজেনাল সাইনাস, ঠিক ওই প্রোস্টাটিক ইউরেথ্রারই আউটগ্রোথ হয়ে 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 প্রোস্টেট তৈরি হয়, ঠিক আছে? তো ওইটাও পেলভিক পার্ট অফ ইউরোজেনাল সাইনাস থেকেই আসে। সো এটা একটু নোট ডাউন করে রাখো ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি। আর হচ্ছে রিগার্ডিং প্রিমোর্ডিয়াল জার্ম সেলস, they are originally derived from the epiblast। আচ্ছা হ্যাঁ, এটা ট্রু, এপিব্লাস্ট থেকে আসে। তারপরে তারা প্রথম মাইগ্রেশনটা কোথা দিয়ে করে দেখো, এখানে কি বলছে, মাইগ্রেট থ্রু দ্য প্রিমিটিভ স্ট্রিক অ্যান্ড রিসাইড ইন দ্য অ্যামনিওটিক ক্যাভিটি। এটা হচ্ছে এটা ফলস। তারা কিন্তু প্রিমিটিভ স্ট্রিক দিয়ে কোথায় যায়, তারা যায় হচ্ছে তোমার ইয়ক স্যাকে, নট ইন দ্য অ্যামনিওটিক ক্যাভিটি। সো এটা ফলস। comes back from yolk sac to the hindgut region via vitelline duct, এটাও কিন্তু ফলস। তারা কাম ব্যাক করে কি দিয়ে, তারা কাম ব্যাক করে অ্যালান্টয়েস দিয়ে। সো এটা ফলস। migrates towards the gonadal ridge by dorsal mesentery, এটা ট্রু। in the males remain inactive until puberty, এটাও ট্রু, inactive until puberty, ট্রু। সো এইটাই ছিল আজকের সলিউশনটা। সো কারো কি কোনো কোয়েরি আছে আর? আর শোনো, আমি আসলে একটু রুড ভাবে বলেছি, বাট একটু দেখো যে স্পেশালি যখন আমি জেন্ডার সিস্টেমটা দুই ভাগে পড়াচ্ছি, অবশ্যই এখানে একটা কন্টিনিউটি থাকবে, ঠিক আছে? সো এটাই ন্যাচারাল যে তুমি আগের ক্লাসটা পুরোপুরি শেষ না করলে পরের ক্লাসটা বুঝতে পারবে না, এবং সেটা যখন হবে তখন তোমারও যেরকম টাইমটা ওয়েস্ট হবে, আমারও কষ্ট হবে, বাকি যারা আগের ক্লাসটা করে আসছে তাদেরও কিন্তু সময় নষ্ট হবে। সো কাইন্ডলি প্লিজ সবাই একটু প্রত্যেকটা ক্লাস, যে ক্লাসগুলো অ্যাটলিস্ট সিকোয়েন্সিয়াল ক্লাস, যেমন জেনারেল সিস্টেমের দুইটা ক্লাসের মধ্যে দুইটাই অ্যাটলিস্ট করতে হবে, নাহলে তুমি পরেরটা বুঝবা না। এটাই হচ্ছে কথা। লাইভ ক্লাসে না করতে পারো, তোমাদের অনেকের এখন আইটেম কার্ড টার্ম থাকে, বাট এটা তো অবশ্যই তোমরা যে কোনো একটা সময় যদি 1 ঘন্টা টাইম বের করতে পারো দেখে নিও। এটা ইটস নট টু মাচ প্রেশার আই থিঙ্ক, মানে জাস্ট ক্লাসটা দেখে নেওয়া, ক্লাসটা দেখে নোটটা করে ফেলো, এই তো। তো ঠিক আছে সবাইকে, আর যদি কারো কোনো কোয়েরি না থাকে, আই থিঙ্ক উই ক্যান এন্ড আওয়ার ডিসকাশন হেয়ার টুডে।